আপনাদের হয়তো ববি ভাইয়ের কথা মনে আছে, যিনি পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার নাগরিক। ববি ভাই থাকেন আমার পাশে, অর্থাৎ দুবাই শারজাহ বর্ডারের কাছে আল নাহদা 2 এই অঞ্চলে, আর আমি থাকি আল নাহদা অর্থাৎ দুবাই শারজাহ বর্ডারের পাশে আল নাহদা 1। আর আমাদের দুজনের বাসার দূরত্ব বর্ডারের এপার ওপার। ববি ভাইয়ের বয়স এই 60 বা আশেপাশে। বেশ ফ্রেন্ডলি আর হাসি খুশি মানুষ তিনি 25 বছরের মতো বা তারও বেশি সংযুক্ত আরব আমিরাতে আছেন। তিনি এখানে একটি ব্যবসা করেন। ববি ভাইয়ের একটা ঘটনা আছে এই প্ল্যাটফর্মে, যেটির শিরোনাম ছিল আফ্রিকার কালো জাদু। ঘটনাটি যারা শুনেছেন তারা অবশ্যই ববি ভাইকে এতক্ষণে চিনে ফেলেছেন। ববি ভাই সম্পর্কে আরও বিস্তারিত আমি জানিয়েছিলাম। যাই হোক, আজকে আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি এটি আমি সংগ্রহ করেছি ববি ভাইয়ের কাছ থেকে। ঘটনাটি পশ্চিম নাইজেরিয়ার কোনো একটি জায়গার। সঙ্গত কারণে জায়গাটির নাম আমি বলতে চাই না। আর ঘটনাটি বর্ণনা করার সময় আমি যে নামগুলো ব্যবহার করব সেগুলো সব ছদ্মনাম। তার আগে কিছু কথা না বললেই নয়। আমি ববি ভাইয়ের বাসায় গিয়েছিলাম। ভাইয়ার বাসার প্রধান যে দরজা, সেখানে আমি একটি জিনিস দেখতে পাই। সেটি হচ্ছে একটি লেখা, যার অর্থ আমি সব সময় পবিত্র আত্মার সাথে থাকি। এখানে আছে সুখ এবং শান্তি। আমি ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম ওই লেখাটি সম্পর্কে, এটা আসলে কি। ববি ভাই আমাকে বলেছিলেন, তোমার সাথে দুটো আত্মা বা ছায়া থাকে, যার একটি ডেভিল স্পিরিট অর্থাৎ শয়তানি ছায়া বা আত্মা, আর একটি পবিত্র আত্মা বা ছায়া। এখন তোমার সিদ্ধান্ত, তুমি কোন আত্মার সঙ্গে থাকতে চাও। তুমি ভালো কাজ করলে তোমার সাথে পবিত্র আত্মা থাকবে, আর তুমি মন্দ কাজ করলে তোমার সাথে শয়তানের আত্মা থাকবে। তুমি যখন ঘুমাও তখন তোমার আত্মা তোমার শরীর থেকে বের হয়ে যায়, তারপর সেটা পবিত্র আত্মার সাথে থাকে অথবা শয়তানের আত্মার সাথে থাকে। হ্যাঁ, এটা আমি জানি। একজন মুমিন বা প্রকৃত ধার্মিক ব্যক্তির সাথে সবসময় ফেরেশতা থাকে, বা আপনার কথা অনুযায়ী পবিত্র আত্মা থাকে। আর একজন বদ এবং পাপী ব্যক্তির সঙ্গে শয়তান থাকে। ফেরেশতারা আমাদের রক্ষা করে এবং সুরক্ষিত রাখে, আর শয়তান আমাদের বিপথে চলতে সাহায্য করে। তুমি ঠিক বলেছ। আচ্ছা ভাইয়া, আমি তো শুনেছি আমরা ঘুমানোর পরে আমাদের শরীর থেকে যে আত্মা বের হয়ে যায়, এটা নাকি জাদু বলে বন্দি করা যায়। এটা কিভাবে হয় আপনি জানেন? ববি ভাই হেসে বললেন, হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, আর এটা আমি জানি। আমি নড়ে চড়ে বসলাম। তারপর বললাম, এটা কিভাবে করে? ববি ভাই বললেন, একটা প্রক্রিয়ার মাধ্যমে ওই আত্মা বন্দি করা যায়, যেটা ঘুমের পরে মানুষের শরীর থেকে বের হয়ে যায়। তবে সেটা যখন পবিত্র আত্মার সঙ্গে থাকে, বন্দি করা যায় না। তারপর আমি আর ববি ভাই অনেক কথা বললাম। এক পর্যায়ে ববি ভাই এই আত্মা বন্দি নিয়ে একটা ঘটনা আমাকে বলেন। কি সেই প্রক্রিয়া, এখন সেটা বর্ণনা করব এবং সেই সাথে আরো অজানা তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। বলছেন ববি ভাই, সাল 1984, এপ্রিল মাস। নাইজেরিয়ার জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 2 মাস বাকি। বিভিন্ন পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে যে যার মতো নির্বাচনের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তৎকালীন সময়ে ওই অঞ্চলে প্রার্থীদের ভেতরে যিনি জনপ্রিয়তার দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছেন, তিনি হচ্ছেন আফ্রিকান ডেমোক্র্যাট পার্টির সদস্য মিস্টার অলিভার। অলিভার হচ্ছেন একজন মাঝ বয়সী মানুষ, আর এই অলিভারের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী তিনি হচ্ছেন প্রাক্তন সাংসদ মিস্টার ফ্রান্সিস। মিস্টার ফ্রান্সিস হচ্ছেন নাইজেরিয়ার ন্যাশনাল পার্টি থেকে দ্বিতীয়বারের মতো নমিনেশন পাওয়া একজন মানুষ। এলাকার মানুষ চাইছে নতুন কোনো প্রতিনিধিকে, সেই জন্য দিনে দিনে জনতা অলিভারের প্রতি নির্ভরশীল হয়ে ওঠে। ধারণা করা হয় এবার ফ্রান্সিস অলিভারের কাছে হেরে যাবেন। বিষয়টা ফ্রান্সিসও বুঝতে পারেন, কিন্তু সে কোনোভাবেই সেটা মেনে নিতে পারেন না। ফ্রান্সিস যেহেতু প্রাক্তন সংসদ সদস্য ছিলেন, তাই তার কাছে রয়েছে বিপুল অর্থ এবং ক্ষমতা। সে অর্থ বলে ক্ষমতা বলে অলিভারকে বিভিন্নভাবে দমিয়ে রাখতে চায়। এভাবেই চলতে থাকে। হঠাৎ একদিন আমরা খবর পাই নেতা অলিভার নাকি হাসপাতালে ভর্তি। খোঁজ নিয়ে জানা যায় রাতে অলিভার তার স্ত্রীর সাথে কথা বলে ঘুমিয়ে পড়ে। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়। তারপরেও যখন অলিভারের ঘুম ভাঙে না,
তখন তার বাড়ির মানুষ তাকে ডাকাডাকি করে ঘুম ভাঙানোর চেষ্টা করে। ব্যর্থ যখন হয় তখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনো পর্যন্ত জানা যায়নি অলিভারের ঘুম না ভাঙার রহস্য এবং এর কারণটাই বা কি। এভাবে 1 দিন 2 দিন 7 দিন যায়, কিন্তু অলিভারের আর ঘুম ভাঙে না। ওদিকে ডাক্তাররা বিরক্ত এবং চিন্তিত হয়ে গেছেন, কেননা তারা রোগ নির্ণয় করতে পারছেন না। চারপাশে খবর রটে যায় অলিভার কোমায় চলে গেছে, কিন্তু কারোর মাথায় এটা আসে না একজন সুস্থ সবল মানুষ কিভাবে কারণ ছাড়া কোমায় চলে যেতে পারে। ওদিকে অলিভারের পরিবারের পাশাপাশি তার পার্টি থেকেও অনেক চেষ্টা করা হয় তাকে সুস্থ করার জন্য, কিন্তু কিছুতেই কিছু হয় না। এক পর্যায়ে সবাই বুঝতে পারে অলিভারের ওপর ভয়ঙ্কর কোনো জাদু করা হয়েছে, যার প্রভাবে অলিভার সুস্থ থাকার পরেও ঘুম ভাঙছে না। তখন অলিভারকে যে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানকার একজন ডাক্তার তার পরিবারকে বলে, আমার মনে হয় না এই ডাক্তারি চিকিৎসায় তাকে সুস্থ করে তোলা সম্ভব হবে। আপনারা বরং একজন কবিরাজ দেখান, কেননা রোগ নির্ণয় করতে আমরা ব্যর্থ হয়েছি। এটা আমাদের কাছে অন্যরকম কিছু মনে হচ্ছে। আমরা ডাক্তারির মাধ্যমে এর সমাধান করা যাবে বলে মনে করছি না। একটা কথা বলে রাখা ভালো, নাইজেরিয়ার সব স্তরের মানুষই কালো জাদু বিশ্বাস করে এবং তারা অতি সাধারণ কিছু দেখেও বুঝতে পারে যে এটা আসলে স্বাভাবিক বিষয় নয়। যাই হোক, তারপর ওই ডাক্তার অলিভারের পরিবারকে পরামর্শ দেন যে তাকে যেন বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং তরল খাবার খাওয়ানো হয় যাতে সে জীবিত থাকে, এবং তাকে একজন ভালো কবিরাজ যেন দেখানো হয়। ডাক্তারের সাথে কথা বলার পর তার কথা মতো অলিভারের পরিবার অলিভারকে বাড়িতে নিয়ে আসেন এবং তরল বা লিকুইড জাতীয় খাবার তাকে খাওয়াতে থাকেন। তারপর তারা একজন ভালো কবিরাজ ডেকে আনেন। কবিরাজকে সবকিছু বলার পরে কবিরাজ বলেন, আচ্ছা, আমি দেখছি কি করা যায়। সেদিন বিকেলে কবিরাজ বসেন আসনে অলিভারের সাথে কি হয়েছে সেটা জানার জন্য। অদ্ভুত ব্যাপার হচ্ছে, কিছুক্ষণের মধ্যে তিনি ঘুমিয়ে যান। ঘুমানোর পর কেটে যায় ঘন্টার পর ঘন্টা। কবিরাজের আর ঘুম ভাঙে না। কবিরাজের সাথে থাকা তার সহকারীরা তাকে জাগানোর চেষ্টা করে, কেননা অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। কবিরাজ তখনও আসনে বসেছিলেন, এটা বিপদের লক্ষণ, কিন্তু কবিরাজের সহকারীরা তাকে জাগাতে ব্যর্থ হয়। আশ্চর্যজনকভাবে তখন ওই কবিরাজ কোমায় চলে যায়। এটা কি হলো? অলিভারকে সুস্থ করতে এসে এখন কবিরাজ নিজেই কোমায় চলে গেলেন। এই বিষয়টা সবার আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। সবাই ধারণা করতে পারে খুব ভয়ানক কোনো জাদু করা হয়েছে অলিভারের ওপরে, যার সমাধান করতে যাওয়াটাও একটা বিপদ। কিন্তু এভাবে তো চলতে পারে না। পরবর্তীতে আরও একজন অভিজ্ঞ কবিরাজকে ডেকে নিয়ে আসা হয়। তাকে অলিভারের সাথে এবং কবিরাজের সাথে কি হয়েছে সবকিছু খুলে বলা হয়। সবকিছু শুনে দ্বিতীয় কবিরাজ বলেন, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তারপরে কিছুক্ষণ তার জাদুবিদ্যা প্রয়োগ করে তিনি চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি বলেন, আমার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। আপনারা আমার থেকেও ভালো কোনো কবিরাজ দেখান। কবিরাজের মুখে এমন কথা শুনে বাড়ির সবাই অনেকটা ভেঙে পড়েন। অলিভারের পরিবারের লোকজন তখন ওই কবিরাজকে জিজ্ঞাসা করেন, অন্তত এইটা বলে যান, এই জাদু কে করেছে আর কি জাদু করা হয়েছে। তখন ওই কবিরাজ বলেন, কি জাদু করেছে সেটা বলতে পারবো, তবে কে করেছে এত কিছু বলতে পারছি না। তবে এটুকু বুঝতে পেরেছি খুব ভয়ঙ্কর জাদু করা হয়েছে। তখন অলিভারের পরিবার আবারও জিজ্ঞাসা করে, কি সেই ভয়ঙ্কর জাদু? কবিরাজ বলেন, অলিভারের আত্মা বন্দি করে রাখা হয়েছে, কিন্তু তার আত্মাটাকে বন্দি করেছে, কোথায় রেখেছে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, আর এই জন্য আমি এই কাজে ব্যর্থ। আপাতত এটুকু বলতে পারি, অলিভারের আত্মা কোথায় আছে এটার সন্ধান শুধু ওই কবিরাজ দিতে পারবে যে এই বিদ্যায় পারদর্শী। এই বিদ্যাকে বলে উকাম্বা। এরপরে কবিরাজ চলে যান। ঘটনার এতটুকু বলে একটু থামেন ববি ভাই। তারপর তিনি আমাকে প্রশ্ন করেন, তুমি কি জানো ম্যাজিক অফ উকাম্বা এটা কি? আমি বললাম, আমি জানি না।
এটি হচ্ছে এমন একটি জাদু যেটার সাহায্যে জাদুকর তার নিজের আত্মা যে কোনো জায়গায় চালান করতে পারে। অর্থাৎ জাদুকর একটি জায়গায় বসে থাকবে অথবা শুয়ে থাকবে, কিন্তু তার আত্মা চলে যাবে দেশ থেকে দেশান্তরে, মহাকাশে অথবা সমুদ্রের গভীরে। মানে আমরা যখন ঘুমিয়ে যাই তখন নানান স্বপ্ন দেখি, যেমন কিছু খাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, কারোর সাথে দেখা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের ঘুমানোর পরে আমাদের আত্মার ওপরে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ থাকে না, তখন সে ইচ্ছে মতো ঘুরে বেড়ায়। কিন্তু উকাম্বা জাদুর মাধ্যমে আত্মার ওপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা যায়। অর্থাৎ তুমি যেখানে যেতে চাও সেখানে যেতে পারবে এবং যেটা করতে চাও সেটা করতে পারবে। আর মজার বিষয় হচ্ছে এগুলো সব কিছু তোমার দৃশ্যমান বা সত্যি মনে হবে। একদা নাইজেরিয়াতে একজন শক্তিশালী, বুদ্ধিমান এবং অনেক অভিজ্ঞ কবিরাজ ছিল, যার নাম ছিল আগুম্বা। এই আগুম্বাকে নিয়ে অসংখ্য নাইজেরিয়ান নাটক, সিনেমা আছে। এই যে ঘুমের ভেতরে আত্মা চালনা করা হয়, এই জাদুবিদ্যায় তিনি ছিলেন অত্যন্ত পারদর্শী। তার মাধ্যমেই নাইজেরিয়ার এই অঞ্চলের মানুষ বুঝতে পেরেছিল উকাম্বা জাদু কি। আগুম্বা একজন রহস্যময় মানুষ ছিল, যে একসাথে অনেক স্ত্রীর সাথে সংসার করত। মজার বিষয় হচ্ছে তার এক স্ত্রী অন্য স্ত্রীকে চিনত না, এবং তারা কেউ কখনো বুঝতে পারেনি তাদের স্বামীর এতগুলো স্ত্রী আছে। তাছাড়া একই সময়ে বিভিন্ন স্থানে কি ঘটনা ঘটছে সেটা আগুম্বা বলে দিতে পারত। আরো অনেক বিষয় আছে, সেগুলো না হয় থাক। এখন অলিভারকে সুস্থ করতে হলে অথবা এই সমস্যার সমাধান করতে হলে এমন একজন কবিরাজকে খুঁজে বের করতে হবে যে কিনা উকাম্বা জাদুবিদ্যা জানে। তারপর অনেক খোঁজাখুঁজি করে এরকম একজন কবিরাজকে খুঁজে বের করা হয় যে উকাম্বা জাদুবিদ্যায় পারদর্শী। তারপর সেই কবিরাজকে অলিভারের বাড়িতে নিয়ে আসা হয় এবং তাকে সবকিছু খুলে বলা হয়। ওইদিকে ওই কবিরাজ, অর্থাৎ প্রথম যে কবিরাজ এসেছিলেন অলিভারের চিকিৎসা করতে, তার আর জ্ঞান ফেরেনি। সবকিছু শুনে এই কবিরাজ, অর্থাৎ তৃতীয় কবিরাজ বলেন, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আজকে রাতে আমি সাধনায় বসবো আর দেখব অলিভারের আত্মা কোথায় কারা বন্দি করে রেখেছে। সেদিন রাতে তৃতীয় কবিরাজ আসনে বসেন, কিন্তু দুর্ভাগ্যবশত তৃতীয় কবিরাজেরও একই দশা হয়। তিনিও কোমায় চলে যান, যেটি সকালবেলা সবাই দেখতে পায়। কবিরাজ কোমায় চলে গেছেন এবং তার বেহাল দশা দেখে সবাই ভীষণ আতঙ্কিত হয়ে ওঠে। এটা কি হচ্ছে? কেউ কিছু বুঝতে পারছেন না। ওদিকে অলিভারের পরিবারের সবাই অনেক চিন্তিত, বিস্মিত এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েন, কেননা আফ্রিকা মহাদেশের একজন আরেকজনের ওপরে কালো জাদু করে থাকেন, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু কি এমন জাদু করলো যেটার কোনো সমাধান নেই? আর যারা এর সমাধান করতে আসছেন তাদের সবার এই দশা হচ্ছে। যাই হোক, অলিভার হচ্ছে আগামী দিনের নেতা, তাই হাল ছেড়ে দেওয়া যাবে না। যে করে হোক তাকে সুস্থ করতে হবে। অলিভারের ভাই অলিভারের পার্টি মেম্বারদের সাথে কথা বলেন। তখন পার্টির চেয়ারম্যান বলেন, যেখান থেকে সম্ভব বড় কবিরাজ এনে চিকিৎসা করা হবে। প্রয়োজনে নাইজেরিয়ার বাইরে থেকে কবিরাজ নিয়ে আসা হবে। যত টাকা খরচ হয় সব পার্টি বহন করবে। সেটাই করা হলো। আশেপাশের সমস্ত বড় বড় কবিরাজদের খবর দেয়া হলো এবং তাদেরকে বলে দেয়া হলো যে এই সমস্যার সমাধান করতে যদি তারা পারে, অর্থাৎ অলিভারের আত্মা যদি ফেরত আনতে পারে, তবে সে বড় অঙ্কের পুরস্কার পাবে। পুরস্কারের লোভে চারপাশ থেকে বড় কবিরাজরা ভিড় জমায় অলিভারের বাড়িতে। যে যার মতো করে চেষ্টা করতে থাকে, কিন্তু অনেকে ব্যর্থ হয়ে চলে যায়। এর ভেতরে আরও দুজন কবিরাজের একই অবস্থা হয়, অর্থাৎ তারা সমাধান করতে সাধনায় বসেছিল পূর্বের দুই কবিরাজের মতোই। আর সাধনাতে বসার পরে অলিভারের ওই সমস্ত কবিরাজের আত্মা বন্দী হয়ে যায়। এভাবে অলিভার ও 4 জন কবিরাজ সহ 5 জনের আত্মা বন্দী। এখন 5 জন মানুষ কোমায় আছে। এমন অবস্থা দেখে অলিভারের পরিবারের লোক এবং পার্টির সবাই বেশ ঘাবড়ে যায়। এখন তারা কি করবে সেটা বুঝতে পারছে না, কেননা এটা এমন একটি জটিল সমস্যা যার কোনো সমাধান কেউ খুঁজে পাচ্ছে না। এভাবে 10-12 দিন কেটে যায়। অলিভারকে তরল জাতীয় খাবার খাইয়ে কোনো রকমে জীবিত রাখা হয়েছে।
প্রায় 12 দিন পরে একজন লোক আসে অলিভারের বাড়িতে। বাড়ির সদস্যদের সাথে কথা বলার পর এক পর্যায়ে তিনি বলেন তিনি এই সমস্যার সমাধান করতে পারবেন। তখন বাড়ির সবাই সেই লোককে ভালো করে দেখতে থাকে। লোকটা একদম যুবক, বয়স 33 থেকে 35 হবে। তাছাড়া তাকে দেখে আফ্রিকান কবিরাজ মনে হচ্ছে না। অলিভারের বাড়ির সদস্যরা চিন্তা করে এত কম বয়সী একজন লোক, সে আবার কতটা অভিজ্ঞ হবে, একে দিয়ে কি এই কাজ হবে? তাছাড়া আরেকটা বিষয় তারা লক্ষ্য করে, সেটা হচ্ছে আফ্রিকান কবিরাজদের দেখলেই বোঝা যায়, যেমন তাদের পোশাক, সাজসজ্জা। আমি ঘটনা বোঝার সুবিধার্থে ওই লোকটার একটি নাম ব্যবহার করছি। ধরুন তার নাম মিলার। তো এই মিলারকে দেখে বাড়ির যিনি মুরব্বী অর্থাৎ অলিভারের বাবা, তিনি বলেন, দেখো মিলার, তোমাকে দেখে আফ্রিকান কোনো কবিরাজ মনে হচ্ছে না। তোমার আগে অনেক বয়স্ক এবং অভিজ্ঞ কবিরাজ এই সমস্যার সমাধান করতে যে নিজেদের বিপদ ডেকে নিয়ে এসেছে। এখন তাদেরও জীবন বিপন্ন। তুমি বাপু একটু ভালো করে ভাবনা চিন্তা করে দেখো, কারণ তুমি যে কাজ করতে এসেছো সেটা মোটেও সহজ কোনো কাজ নয়। অলিভারের বাবার কথা শুনে মিলার হেসে বলে, মুরব্বী, আপনি চিন্তা করবেন না, আমি সবকিছু জেনে বুঝে এখানে এসেছি। আর আমি কোনো কবিরাজ না। আমার বাড়ি এখানে হলেও আমি আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে এসেছি। তাছাড়া আমার সাথে আরো 2জন লোক এসেছে ক্যালিফোর্নিয়া থেকে নাইজেরিয়ার একটি কাজের জন্য। আমরা এখানে এসে অলিভারের কথা জানতে পারি। আমার সাথে একজন মুরব্বী আছেন, উনি এই সমস্যার সমাধান করতে পারেন। আপনি আমাদের উপরে ভরসা রাখতে পারেন, এই কাজ আমরা করে দিতে পারবো। ঈশ্বর চাইলে অলিভারের আত্মা ফিরে আসবে। তখন অলিভারের বাবা মিলারকে বলেন, তোমার সেই মুরব্বী সহ 2জন লোক, তারা কোথায়? মিলার বলেন, ওনারা কাছাকাছি আছেন, ডাকলে সময় মতো চলে আসবেন। তখন অলিভারের বাবা বলে, ঠিক আছে, তোমরা যদি এই সমস্যার সমাধান করে দিতে পারো তবে তোমাদের অনেক টাকা দেয়া হবে। তখন মিলার হেসে বলে, মুরব্বী, আমরা এই কাজের জন্য কোনো টাকা নেব না। টাকা পয়সা লাগবে না, তবে আমাদের কিছু জিনিস লাগবে, সেগুলো এনে দিন। আমি যাই সে 2জন লোককে আনতে, যার একজন আমার গুরু আর একজন বন্ধু। অলিভারের বাবা মিলারের কাছে জিজ্ঞাসা করেন তার কি কি লাগবে। তারপর মিলার বলে তাদের কিছু মোমবাতি আর চন্দ্র ও সূর্যগ্রহণের সময় নদী বা সমুদ্র থেকে ধারণ করা পানি লাগবে। তারপর মিলার চলে যান সেই 2জন লোককে আনতে। বলে রাখা ভালো, আফ্রিকার অনেক কবিরাজ ও অনেকে এই চন্দ্র ও সূর্যগ্রহণের সময় নদী বা সমুদ্র থেকে পানি সংগ্রহ করে রাখেন। এই পানি দিয়ে পরবর্তীতে তারা কবিরাজি করে থাকেন, অনেকে বিক্রিও করেন এই পানি। আপনি হয়তো জানেন, আফ্রিকাতে কালো জাদু করার প্রায় সব উপকরণ ক্রয় বিক্রয় করার বাজার রয়েছে, আর টোগোতে রয়েছে এর সবচেয়ে বড় বাজার। আফ্রিকার প্রায় প্রত্যেকটি দেশে কালো জাদু করার সামগ্রী ক্রয় বিক্রয় করা হয়। যাই হোক, অলিভারের বাবা মিলারের কথা মতো কিছু মোমবাতি এবং চন্দ্র সূর্য গ্রহণের সময় ধারণ করা পানি সংগ্রহ করে নিয়ে আসেন। সেদিন সন্ধ্যায় মিলার 2জন লোককে নিয়ে পুনরায় অলিভারের বাড়িতে আসেন। তারা যাওয়ার পর অলিভারের বাড়ির সবাই বেরিয়ে আসেন এবং তারা দেখেন মিলারের সাথে একজন 70 ঊর্ধ্ব বয়স্ক ভদ্রলোক আর একজন মিলারের বয়সী হবে। বৃদ্ধ লোকটি এবং মিলারের বয়সী লোকটিকে দেখে মনে হচ্ছে না তারা আফ্রিকান। তাছাড়া ওই বয়স্ক লোকের পোশাক দেখে বোঝা যাচ্ছে তিনি একজন পাদ্রী বা ধর্মযাজক। অলিভাররা যেহেতু খ্রিস্টান ছিল, তো পাদ্রীকে দেখে বেশ খুশি হয়ে যায়। আমি ঘটনা বোঝার সুবিধার্থে ওই লোকটার একটা ছদ্মনাম ব্যবহার করছি। ধরুন তার নাম ফাদার উইলিয়াম। তো মিলারকে দেখে অলিভারের বাবা এগিয়ে আসেন এবং ফাদার উইলিয়ামের সাথে কুশল বিনিময় করেন। এক পর্যায়ে অলিভারের বাবা উইলিয়ামের কাছে জিজ্ঞাসা করেন, আপনারা কোথা থেকে এসেছেন? ফাদার উইলিয়াম বলেন, আমরা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে এসেছি, এখানে একটি কাজের জন্য এসেছিলাম। তারপরে তারা কি কাজের জন্য এসেছেন সবকিছু অলিভারের বাবাকে বলেন। আমি এই অংশটুকু ঘটনার শেষে বলবো। যাই হোক, এক পর্যায়ে অলিভারের বাবা সম্মত হন ফাদার উইলিয়ামকে দিয়ে কাজ করানোর জন্য। ফাদার উইলিয়াম বলেন, আমাকে এই কাজটি করার জন্য এমন একটি জায়গা দেন যে জায়গাটি সম্পূর্ণ ফাঁকা হবে। ওই রকম একটি ফাঁকা জায়গায় আমি অলিভারের জন্য কাজ করতে পারবো, আর যা কিছু করার আজকে রাতে করব। ফাদারের কথা শুনে অলিভারের বাবা বলেন, ঠিক আছে, আমি এরকম একটা জায়গার ব্যবস্থা করছি।
তারপর একটা ফাঁকা জায়গায় অলিভারকে একটা পাটির ওপর শুইয়ে দেয়া হয়। ফাদার উইলিয়াম তার রিচুয়াল শুরু করে দেন, সেই সাথে মিলার ও তার বন্ধু। প্রথমে ফাদার কিছু মন্ত্র পড়েন, তারপর ওই চন্দ্র সূর্যগ্রহণের সময় ধারণ করা পানি অলিভারের শরীরে ছিটিয়ে দেন। পানি ছিটিয়ে দেওয়ার পরে মোমবাতিগুলো গোল করে অলিভারের শরীরের চারপাশে স্থাপন করেন, তারপর সেগুলোতে আগুন জ্বালিয়ে দেন। এরপর ফাদার উইলিয়াম তার ব্যাগ থেকে একটি ক্রস বের করেন। যখনই সেটি শরীরের উপরে অর্থাৎ অলিভারের শরীরের উপরে রাখছেন, তখনই অলিভারের শরীরটা কেঁপে ওঠে। ওটা কোনো সাধারণ ক্রস ছিল না, ওই ক্রসের সঙ্গে যিশুর ত্রিমাত্রিক দেহ বসানো ছিল। এরপর ফাদার উইলিয়াম একটি কিতাব বের করেন তার ব্যাগ থেকে, তারপর তিনি সেটা পড়তে শুরু করেন। কিছুক্ষণ পড়ার পরে তিনি সেই বইটা আবার তার ব্যাগের ভেতরে রেখে দেন। এরপর তিনি তার ব্যাগ থেকে একটি বিশেষ মালা বের করেন, যেটি একটি তসবির মতো। তারপর ফাদার উইলিয়াম সেটা পড়তে থাকেন আর পাশে দাঁড়িয়ে থাকেন দুইজন সহযোগী। এভাবে অনেকক্ষণ পড়ার পরে হঠাৎ করে অলিভারের চারপাশে জ্বলতে থাকা মোমবাতিগুলো নিভে যায় আর অলিভারের বুকের ওপরে রাখা ক্রসটি জ্বলজ্বল করে ওঠে। তখন মিলার অলিভারের পরিবারের লোকজনদের উদ্দেশ্য করে বলে, আপনারা এখন এখান থেকে সরে যান। মিলারের কথা মতো অলিভারের পরিবারের সবাই সেখান থেকে একটু দূরে সরে দাঁড়ায়। অলিভারের পরিবারের সবাই দূরে দাঁড়িয়ে দেখছেন ফাদার উইলিয়াম কি করেন। তারা দেখেন হঠাৎ করে একটা সাদা জমাট বাঁধা ধোঁয়া এসে অলিভারের শরীরে প্রবেশ করলো। সেই ধোঁয়া প্রবেশ করার সাথে সাথে অলিভারের জ্ঞান ফিরে আসে। তখন ফাদার উইলিয়াম অলিভারের পরিবারের সবাইকে ডাকেন এবং বলেন, অলিভারের জ্ঞান ফিরেছে। অলিভারের জ্ঞান ফিরেছে দেখে অলিভারের পরিবারের সে কি আনন্দ উদযাপন শেষ হলে ফাদার উইলিয়াম বলেন, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন বাকি 4 জন কবিরাজেরও আত্মা ফিরেছে কিনা তাদের শরীরে। যাই হোক, সবাই ফাদারের অনেক প্রশংসা করতে থাকেন। তারপর সবাই ফাদারকে জিজ্ঞাসা করেন, আপনি কিভাবে অলিভারের আত্মা ফেরালেন? তখন ফাদার বলতে শুরু করেন আসল ঘটনা। আমরা 3 জন আমেরিকা থেকে এখানে আসার পরে শুনতে পারি অলিভারের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। খবরটা শোনার পর আমি তখন থেকে কিছুটা সন্দেহ করেছিলাম অলিভারের সাথে কিছু একটা হয়েছে। বিষয়টা আমি নিশ্চিত হই যখন শুনি অলিভারের ট্রিটমেন্ট করার জন্য যে কবিরাজরা আসছেন তাদের সবার আত্মা বন্দী হয়ে যাচ্ছে। এই বিষয়টা শুনে আমি পুরোপুরি নিশ্চিত হলাম অলিভারের আত্মা কোনো এক ভয়ঙ্কর জাদুকর বন্দী করেছে। মিলার আপনাদের এখানে এসে আপনাদের আগের রাতে সবকিছু জানিয়েছে। আমি আগের রাতেই আসনে বসি। তারপর আমি আমার অনুগত যত শক্তিশালী সংবাদ সংগ্রহকারী জিন ছিল সবাইকে এক এক করে ডাকতে থাকি এবং সবার কাছে এই বিষয়টা জিজ্ঞাসা করলে কেউ সঠিক উত্তর দিতে পারে না বা তথ্য এনে দিতে পারে না। আমি তখন বুঝতে পারি এইভাবে আসন করলে হবে না। তারপরে আমি ভিন্ন একটি প্রক্রিয়ার মাধ্যমে জানতে পারি আসলে কি ঘটনা ঘটেছে। কি সেই ভিন্ন প্রক্রিয়া, এটা ঘটনার শেষে বলবো। ফ্রান্সিস তখন বুঝতে পারে যে এবার সে নির্বাচনে কোনোভাবেই জিততে পারবে না এবং তার একটা পরিকল্পনা আছে। সে আসলে এমন কিছু করতে চাইছিল যাতে সাপ মরে লাঠিও না ভাঙে। তখন ফ্রান্সিসের কাছে থাকা একজন বন্ধু ফ্রান্সিসকে বলে, আমি একজন মিশরীয় জাদুকরের সন্ধান পেয়েছি। বর্তমানে সে আমাদের এখানে এসেছে একটি কাজের জন্য। আমি জানতে পেরেছি ওই জাদুকর কোনো সাধারণ জাদুকর নয়। ফ্রান্সিস তার বন্ধুকে বলে, ওই জাদুকরের কাছে গিয়ে কি হবে? তাকে দিয়ে অলিভারের উপরে কালো জাদু করাবো, তারপর অলিভার আবার কোনো প্রক্রিয়ায় আফ্রিকান কোনো কবিরাজকে দিয়ে তার জাদু কাটিয়ে নেবে। এতে আমাদের বদনাম ছাড়ার কিছুই হবে না। না না, আমাকে অন্য কিছু করতে হবে। তখন ফ্রান্সিসের বন্ধু ফ্রান্সিসকে বলে, আরে ভাই, তুমি আগে তার কাছে গিয়ে দেখো সে কি বলে। তখন ফ্রান্সিস বলে, চলো তাহলে। তারপর তারা যায় ওই মিশরীয় জাদুকরের কাছে এবং জাদুকরের সাথে কথা বলে। ফ্রান্সিস জাদুকরকে বলে, এমন কিছু করতে হবে যাতে কেউ সন্দেহ না করে এই জাদু আমরা করেছি এবং যে জাদু করা হবে সেটা যেন কাটানো না যায়। তারপর মিশরের ওই জাদুকর কিছুক্ষণ চিন্তা করে বলে, ঠিক আছে, আমি অলিভারের আত্মা বন্দি করে রাখবো, যার ফলে সে কোমায় থাকবে আর তার শ্বাস প্রশ্বাস চললেও জ্ঞান ফিরবে না। সবাই মনে করবে অলিভার অসুস্থ হয়ে কোমায় চলে গেছে। আর আমার এই জাদু কাটানোর মতো ক্ষমতা
এই পৃথিবীতে খুব কম মানুষেরই আছে। এটা প্রায় অসম্ভব। এতে করে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তখন ফ্রান্সিস মিশরীয় ওই জাদুকরের প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর মোটা টাকার বিনিময়ে মিশরীয় ওই জাদুকর অলিভারের আত্মা বন্দি করে ফেলে। অলিভারের আত্মা বন্দি করে রাখা হয়েছিল সমুদ্রের তলদেশে, আর আত্মা বন্দি করেছিল সমুদ্রের বাদশাহ, দ্য কিং অফ ওশান খ্যাত হুরা। এইটুকু বলেই তিনি এই ঘটনার প্রথম পর্ব শেষ করেছেন। আমার নাম রায়হান, জেলা কিশোরগঞ্জ, থানা নিকলি। আমি আমার ঘটনা শুরু করছি। রাসেল ভাই, আমরা নদীমাতৃক এলাকায় বসবাস করি। সেই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে একটি নদী। সেই নদীতে প্রতিদিন হাজার হাজার লঞ্চ যাতায়াত করত। সেটা আমরা ছোটবেলা থেকেই উপভোগ করতাম, কিন্তু উপভোগ করাটার বেশি দিন হয়ে উঠল না। হঠাৎ করে আস্তে আস্তে আমাদের নদী ভাঙন শুরু হয়, আর আমাদের বাবা চাচাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে, কারণ আমাদের বাড়িটি ছিল একদম নদীর পাড়ে। তাই আমার বাবা চাচারা চিন্তা করে, যেভাবে নদী ভাঙতে শুরু করেছে ওই গ্রামে আর বেশি দিন থাকা যাবে না। আমার আব্বা ছিল 5 ভাইয়ের ভেতরে সবচেয়ে বড়। তখন আব্বা বলে, বাড়ির জন্য জায়গা কিনতে চাই, ওই গ্রামে কিনবো না। তখন আব্বা জায়গা খুঁজতে শুরু করেন। আমাদের গ্রাম থেকে অনেক দূরে একটি গ্রাম ছিল, গ্রামের নাম নিকলি। এটা আমাদের থানা। আপনি জানেন হয়তো, থানা টাইপের গ্রামগুলো একটু উন্নত, আর ওইখানে জায়গার দামও একটু বেশি হয়। ওই গ্রামের পশ্চিম পাশে ছিল একটি ছোট নদী, এটাকে খালও বলা যায়। শুকনার সিজনে পানি শুকিয়ে হাঁটু পর্যন্ত আসে। নদীর ওই পাড়ে পশ্চিম পাশে ছিল অনেক পরিত্যক্ত জমি, আর একটা শ্মশান ছিল, আর দূরে দূরে বাড়িঘর ছিল। এই গ্রামে আবার অনেক হিন্দু ছিল। তখন আব্বা চাচা সবাই মিলে চিন্তা করতে থাকে, ওই পরিত্যক্ত জায়গায় থানার খুব কাছে আমাদের বাড়িঘর করলে কেমন হয়। এর কিছুদিন পর আরো যখন বাড়িঘর হবে তখন নিশ্চয়ই জায়গাটা উন্নত হবে। তখন আব্বা খোঁজ নিয়ে দেখে একজন লোক একটা জমি বিক্রি করবে। তখন আব্বা চাচা ওনারা সবাই যান এবং ওই জমির মালিক জমি দেখাতে নিয়ে যায়। তখন ওইখানে যাওয়ার একটাই রাস্তা ছিল, শ্মশানের পাশ দিয়ে। যেতে যেতে মালিক শ্মশানের একটু দূরে গিয়ে বলে, আমি এই জমিটা বিক্রি করব। তখন আমার এক চাচা বলে আব্বাকে, দেখো ভাই, ওই জমিগুলো একদম পরিত্যক্ত, আর শ্মশানেরও খুব কাছে, ওই যে লাশ পোড়ার গন্ধের জন্য থাকা যাবে না। তখন আব্বা বলে, এগুলো এখন মেডিসিন দিয়ে পোড়ায়, গন্ধ হয় না। তখন চাচারা কিছু বলে না, কারণ আব্বা সবার বড় ভাই। তখন জমিটার দাম দর জিজ্ঞেস করা হয়, আর নদী ভাঙতে ভাঙতে আমাদের বাড়ির খুব কাছেও চলে এসছে। ততদিনে আমরা সবাই ওই গ্রামে যাবার জন্য রেডি হই। তখন ছিল ভাই 2017 সাল, আমার বয়স তখন 18। আমি ওই গ্রাম ছেড়ে আসাতে খুব একা হয়ে যাই, কারণ আমার বন্ধু বান্ধব সবাই ছিল ওই গ্রামে। নতুন বাড়িতে ভালো লাগতো না। সারাদিন থানার কাছে বাজার ছিল, ওখানে বসে থাকতাম আর রাত করে ফিরতাম। তখন ওই বাজারের মানুষ আমাকে চিনত না। হঠাৎ করে একজন লোক আমাকে বলে, বাবা, বেশ কিছুদিন ধরে তোমাকে দেখছি, এখানে আসো, একা বসে থাকো, বাড়ি কোথায় তোমাদের? তখন আমি বলি, চাচা, ওই যে শ্মশানের পেছনে যে নতুন বাড়িগুলো হয়েছে ওইখানে। তখন চাচা বলে, এত রাতে এখানে কেন, তোমার সাথে কেউ আছে নাকি? তখন আমি বলি, না চাচা, আমি একা, বাড়িতে ভালো লাগে না, তাই বাজারে বসে আছি। তখন চাচা বলে, দেখো বাবা, এত রাত করে বাসায় যেও না, সন্ধ্যার আগে বাসায় ফিরে যাবা। আমি আচ্ছা বলে চলে আসি। এইভাবে কিছু বছর চলে যায়। হিন্দুদের লাশ পোড়ানো আসে, দেখি। এখন এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি, আর মনের ভেতরে ভৌতিক কোনো ব্যাপার ছিল না। তারপর হঠাৎ একদিন আমার রুমের জানালার মাঝে কে যেন ঠক ঠক করে টোকা দেয়। গ্রামের ঘরগুলো জানেনই তো, টিনের হয়, জানালাগুলোও টিনের হয়। ঠক ঠক যখন করছে, আমি ভাবছি আমার চাচাতো ভাই এগুলো করছে। খুব দুষ্টু ছিল ওরা, আর রাতও বেশি না, রাত প্রায় 9টার মতো হবে। যখন ঠক ঠক করছে আমি কিছু বলি না, কিন্তু হয়তো দুষ্টুমি করছে, এবং আর বললে হয়তো দুষ্টুমি আরও বেশি করবে। তার পরের দিন আবার একই রকম। তখন আমি চিন্তা করি, আমি কথা বলবো না, আস্তে আস্তে শোয়া থেকে উঠে ওদের ধরবো। যেই কথা সেই কাজ। আমি আস্তে ধীরে উঠে জানালার কাছে যেতেই টক টক সাউন্ডটা অফ হয়ে যায়। আমি চিন্তা করলাম, ওরা কি কোনোভাবে আমাকে দেখে ফেলেছে? আমি যে ওদের ধরবো, ওরা জানবে কিভাবে? আমাকে তো দেখার কোনো উপায় নেই, কারণ জানালার মাঝখানে কোনো ছিদ্র ছিল না। টক টক আওয়াজ বন্ধ হয়ে যায়।
তখন আমি জানালা খুলি নাই, আবার গিয়ে শুয়ে পড়ি। তারপর আবার বেশ কিছুদিন পর সেই শব্দ। আমি চুপচাপ উঠে জানালার কাছে যাই এবং এবার যাওয়ার পরেও শব্দ বন্ধ হয়নি। আমি গিয়ে ঠাস করে জানালা খুলে দেখি কেউ নেই। আমি অবাক হয়ে যাই, এত তাড়াতাড়ি ওরা কোথায় চলে যাবে? এটা তো কোনোভাবে সম্ভব না। তখন আমি বের হই ঘর থেকে ভালোভাবে নিশ্চিত হবার জন্য ওরা কি ঘরের পেছনে বা সামনে কোথাও আছে। আমি চলে আসি আমার রুমের সামনে। তখন আমি রুমের কাছে আসি। সেই রাতে আর কিছু হয়নি, ঘুমিয়ে গিয়েছিলাম এবং ঘুমের মাঝে স্বপ্ন দেখি যে আমার গ্রামের ছোটবেলার 4 বন্ধু আমাকে বলছে, চল আমরা ঘুরতে যাই। ঘুমের মধ্যে বলি, কোথায়? ওরা আমাকে বলে, তোদেরই গ্রামে। আমি আবার ঘুমের মধ্যে বলি, আমার গ্রাম তোরা আমাকে ঘুরে দেখাবি? তোরা তো ভালোভাবে চিনিসই না। তখন ওরা বলে, তাহলে দেখি কে চেনে বেশি। তখন স্বপ্নের মধ্যে আমি ওদের সাথে চলি। ওরা আমার কাছের বন্ধু, অনেকদিন পরে একসাথে ঘুরতে বের হয়েছি, ভালোই লাগছে। তখন আমরা একটা জায়গায় চলে যাই। ওই জায়গায় অনেক বড় বড় গাছ, অনেক অন্ধকার, ভয়ানক একটা জায়গা। আমি বলি, কিরে আমাদের গ্রামে তো এরকম কোনো জায়গা নেই। তখন তারা হাসতে থাকে। হাসতে হাসতে দেখি ওদের মুখগুলো অন্যরকম হয়ে যাচ্ছে। আমি বলছি, কিরে তোরা আমাকে ভয় দেখাচ্ছিস? ওরা তখন হাসি থামিয়ে 4 জন মিলে আমাকে কাঁধে তুলে নেয়। ওই যে শ্মশান, তার পেছনে ছিল একটা পুকুর। যখন লাশ পোড়ানোর পরে পুকুর থেকে পানি তোলে, আগুন নেভায়, ওই পুকুরে নিয়ে যায় এবং নিয়ে যেতে যেতে বলে, দেখ শ্মশানের এখানে আগুন জ্বলছে, তুই এখান থেকে পানি তুলে আগুনগুলো নিভিয়ে দে। এগুলো কিন্তু স্বপ্নের ভেতরে হচ্ছে। তখন আমি স্বপ্নের ভেতরে ভাবতে থাকি, ওরা তো আমার বন্ধু না। ততক্ষণে আরও অনেক ভয়ানক রূপ নিয়ে নিয়েছে তারা। ওই ভয়ানক রূপ দেখে আমি ঘুমের মধ্যেই চিৎকার দিয়ে উঠি। আমার ঘরের মধ্যে একটা বড় আয়াতুল কুরসির ব্যানার ছিল। আমার ওই দিকে চোখ যায়। আয়াতুল কুরসির ব্যানারে আমার চোখ ঠিকই যাচ্ছে, কিন্তু পড়বো সেই ক্ষমতা আমার ছিল না। আর একবার মনে হচ্ছে আমি ঘুমিয়ে আছি, একবার মনে হচ্ছে আমি সজাগ। হঠাৎ করে আমার মুখ দিয়ে আয়াতুল কুরসির কিছু অংশ বেরিয়ে যায়। তখনই দেখি আমি আমার রুমে। আমি আম্মুকে চিৎকার করে ডাক দিই। আব্বু চাচা ওনারাও চলে আসে। সবাইকে সবকিছু খুলে বলি। খুলে বলার পর সেই রাতে আব্বা আম্মা আমার রুমেই ছিল। তারপরের দিন সকালে আমার নানার চাচাতো ভাই, একজন ভালো আলেম ছিল, একজন মসজিদের ইমাম, ওনাকে বলার পরে উনি বলেন, ওই শ্মশানের একটা খারাপ কিছু আমার উপরে আসর করেছে। আমাকে বলা হয়েছে আমি যেন ওই শ্মশানের লাশ পুরানো দেখতে যাই এবং একটা কাগজে কিছু একটা তিনি লিখে দেন এবং আমার রুমের দরজার উপরে টাঙিয়ে দেন। এবং তিনি বলেন, স্বপ্নে আর কেউ আমার কাছে আসতে পারবে না, আমার ঘরের আশেপাশে থাকতে পারবে না। সালটা সম্ভবত 2010 কি 11। তখনও আমাদের গ্রামে কারেন্ট আসেনি। যাদের পয়সা কড়ি আছে তারা সোলার বসিয়েছে বাসায়, আর যাদের নেই তাদের বাসায় তখনও হ্যারিকেন, কুপি, ল্যাম্পের আলো, আঁধার ঘোঁচাতে শেষ সম্বল। একদিন সন্ধ্যাবেলা বান্ধবীর সাথে কথা বলবো বলে ফোনের টাওয়ার না পাওয়ায় পায়ে পায়ে আমাদের বাসার দক্ষিণে ঝোপঝাড় বাগানের দিকে চলে যাই। সেখানে একটু টাওয়ার ধরে। কথা বলতে বলতে হঠাৎই নজর যায় বাগানের ভেতর একটি প্রকাণ্ড হিজল গাছের ডালে। দেখি একটি কালো অবয়ব বসে আছে। সন্ধ্যার অন্ধকারটা ততক্ষণে গাঢ় হতে শুরু করেছে, তাই মুখ চোখ কিছুই বোঝা যাচ্ছিল না। প্রথমে ভেবেছিলাম পাড়ার কোনো বখাটে ছেলে গাছে উঠে বসে আছে, কিন্তু না। মুহূর্তের মধ্যে ভুলটা ভেঙে যায়। দেখি আচমকাই কালো অবয়বটা অদ্ভুতভাবে মুখ থেকে আগুনের গোলা বের করতে শুরু করলো এবং সেই সঙ্গে কি ভয়ঙ্কর হাসি। আতঙ্কে হাত পা শিথিল হয়ে আসে। তবুও কোনো রকমে আল্লাহর নাম নিয়ে পড়ি কি মরি করে দৌড়ে বাসায় চলে আসি। পাছে বাড়ির লোকে শুনলে বকাঝকা করে, তাই বাড়িতে কাউকে আর জানাইনি বিষয়টা। এর ঠিক 2 দিন পরের ঘটনা। আমাদের গ্রামের হিন্দুদের মেলা বসেছিল। আপনাকে এর আগের ঘটনায় যে হিন্দুদের কালীবাড়ি মন্দির ও তুলাগাছটির কথা বলেছিলাম, সেই মন্দিরের পূজা উপলক্ষে হিন্দুদের বাৎসরিক মেলা পার্বণ অনুষ্ঠান, যাত্রা পালা, বাউল গান, নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তারা। মেলা বসে মন্দিরের পার্শ্ববর্তী ধান চাষের বিলে। সেদিন মেলায় যাত্রাপালা গান ছিল। আমি ও আমার বান্ধবী নাসিহা মিলে ঠিক করি যাত্রা দেখতে যাব। সেই মতো সন্ধ্যায় পড়াশোনার পাঠ চুকিয়ে খেয়ে দিয়ে দুজনে বেরিয়ে পড়ি মেলার উদ্দেশ্যে। পথে যেতে যেতে কারি সাহেবের বাসার আঁক পেরোনোর পর অন্ধকারটা হুট করে বেড়ে যায়। রাস্তা ঠিক করে দেখাই যাচ্ছিল না। এমনিতেই 2 দিন আগে ভয় পেয়েছি, তাই আতঙ্কে নাসিহার হাতটা শক্ত করে ধরে রেখেছিলাম। এভাবে কয়েক পা এগোনোর পর আচমকাই দুজনে খেয়াল করলাম রাস্তার মাঝে
মাঝে সেই কালো অবয়বটা দাঁড়িয়ে অন্ধকারের মধ্যেও কালো জমাট ধোঁয়ার মতো দেখাচ্ছিল। নাজিহা ভীষণ ভয় পেয়ে যায়। আর কে দেখে যাত্রা, দুজনের চিৎকার করতে করতে প্রাণ নিয়ে ছুটে যে যার বাসায় গিয়ে উঠি। নাজিহা ভীষণ ভয় পেয়েছিল। পরদিন জানতে পারি তার খুব জ্বর এসেছে। কারি সাহেব এসে দোয়া দুরুদ পড়ে ঝাড়ফুঁক করে যান। তারপর থেকে নাজিহা বেশ কিছুদিন ধরে মাঝে মাঝে কেমন যেন করত। শেষে সদর থেকে একজন নামী হুজুর নিয়ে এসে তাকে সুস্থ করা গিয়েছিল। এরপর কয়েকদিন কেটে যায়। তারপর থেকে ভয় করলেও এই সমস্ত জিন ভূতের ঘটনা শুনতে দাদির কাছে আবদার করতাম। সেই মতো একদিন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দাদিকে ধরি জিন ভূতের ঘটনা শোনানোর জন্য। দাদি প্রথমে কাজ আছে বলে এড়িয়ে যেতে চাইলে আমি নাছোড় বান্ধা দেখে শেষে ছোট ছোট করে কিছু ঘটনা বলতে শুরু করেন। দাদি বলেন, আমার বয়স তখন 6 কি 7। স্বাধীনতার অনেক আগের কথা। তখন বহু গরিব মানুষের নিজস্ব ভিটে মাটি তেমন একটা ছিল না। সেই সময় আমাদের গ্রামের পাশের নদীতে ধলাচর নামে একটি নতুন চর জেগে ওঠে। ফলে স্বভাবতই যাদের তেমন নিজস্ব ভিটামাটি ছিল না তারা জমি দখল করে ওইখানে বাড়িঘর তৈরি করে থাকতে শুরু করে। তাদের মধ্যে একজন ছিলেন আমার ছোট চাচা। উনি ধলাচরে নতুন বাড়ি বানিয়ে একদিন ওনার বড় ভাইদের মানে আমার আব্বা ও মেজো চাচাকে দাওয়াত দেন। আব্বা না গেলেও আমার মেজো চাচা একদিন ঠিক করেন যে ছোট চাচার বাড়িতে যাবেন। যেই ভাবা সেই কাজ। একদিন দুপুরে বেরিয়ে পড়েন ধলাচরের উদ্দেশ্যে। ধলাচর যেতে হলে 2টা খেয়াঘাট পার হতে হয়। মেজো চাচা ছোট ভাইয়ের বাসার জন্য নানাবিধ বাজার হাট করে প্রথম খেয়া পার করে দ্বিতীয় খেয়া যতক্ষণে পার করেন ততক্ষণে সন্ধ্যা হয়ে এসেছে। মেইন রাস্তা ধরে হেঁটে চাচার বাড়ি যেতে অনেকটা পথ, রাত হয়ে যাবে। মাঠের ভেতর দিয়ে একটা ছোট পথ আছে, তা দিয়ে গেলে অবশ্য অল্প সময়েই পৌঁছে যেতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে পথে ঝাড়াবাড়ি নামে একটি জলাজঙ্গল জায়গা আছে, প্রচলিত আছে সেখানে নাকি শয়তান জিনদের বাস। তাই লোকজন সন্ধ্যাবেলা সেই রাস্তা এড়িয়ে চলত। মেজো চাচাও তা জানতেন। তারপরেও পথে আরো 3-4 জন মানুষ ছিল, তারাও ধলাচরের দিকে যাচ্ছিল। তাদের সাথে মেজো চাচাও হাঁটতে যাবেন। ঠিক সেই সময় ধানের জমির আলে অন্ধকারে জ্যোৎস্না মিশ্রিত হালকা আলোয় দেখলেন 2 জন জুব্বা পরা মানুষ দাঁড়িয়ে আছে। চোখ মুখ বোঝা যাচ্ছে না। তারা চাচার থেকে প্রায় 20-25 হাত দূরে ছিল। তারা ইশারায় চাচাদের ডাকছিল মাঠের রাস্তা দিয়ে যেতে, গেলে নাকি তাড়াতাড়ি পৌঁছানো যাবে। বাকিরা সাহস করে আর যেতে চাইল না। তারা জানতো সেই পথে ঝাড়াবাড়ি পড়বে। কিন্তু মেজো চাচা খুবই সাহসী ছিলেন। উনিও শয়তান জিনদের সেই স্থান সম্পর্কে অবগত ছিলেন। তবুও 2 জন লোক যখন আছে তখন আর ভয় কিসের, তাড়াতাড়ি অন্তত পৌঁছানো যাবে। আদরের ছোট ভাইয়ের বাড়ি যাচ্ছেন বলে অনেকটা বাজার করে ফেলেছিলেন হাটে। সেগুলোর ওজন তো নেহাত কম না। হাত টনটন করছে। এখন যদি একটা স্বল্প দূরত্বের রাস্তা পাওয়া যায় তাহলে মন্দ কি। বাকি পথিকদের বাধা উপেক্ষা করে উনি সেই লোক দুটোর সঙ্গে বেরিয়ে পড়লেন। আল বরাবর বেশ কিছুক্ষণ হাঁটার পর চাচা লক্ষ্য করলেন হঠাৎই সামনে হেঁটে যাওয়া 2 জনের মধ্যে একজন গায়েব হয়ে গেছে। চাচার আর বুঝতে বাকি ছিল না যে কি ঘটতে চলেছে তার সাথে। আর একটু গেলেই ঝাড়াবাড়ি এলাকা শুরু হবে এবং সেখানে পৌঁছলে হয়তো তার জীবন আর আস্ত থাকবে না। আগেই বলেছি আমার মেজো চাচা ছিলেন ভীষণ সাহসী, কিন্তু সেই ভয়ঙ্কর পরিস্থিতি সাধারণ মানুষের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। তিনি বুদ্ধি খাটিয়ে সামনে যাওয়া মানুষটিকে ডাক দিয়ে বলেন, ভাই আপনি আগান, আমি একটু হয়ে আসি। অবয়বটি ইশারায় ঘাড় নেড়ে ভাসতে ভাসতে কিছুটা দূরে অন্ধকারে মিলিয়ে যাওয়া মাত্রই চাচা তৎক্ষণাৎ উল্টো দিকে ঘুরে প্রাণপণে ছুটতে ছুটতে মেন রাস্তায় উঠে পার্শ্ববর্তী একটি বাড়ির উঠোনে গিয়ে জ্ঞান হারান। সকালে জ্ঞান ফিরলে দেখেন লোকজনের ভিড় তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তারা জিজ্ঞাসু দৃষ্টিতে চাচার দিকে তাকিয়েছিল। চাচা বিষয়টা উপলব্ধি করে তাদের সবকিছু খুলে বলতে তাদের মধ্যে কয়েকজন বলে উঠল, সে কি, আপনি একা ঝাড়াবাড়ির পথে কি করছিলেন? আপনি তো জানেন ভাই ওখানে সমস্যা আছে। যারা ওই পথে যায় তাদেরকে ঘাড় মোটকে মাটির পাকে পুঁতে রাখে শয়তান। আল্লাহর রহমতে জোর বাঁচা বেঁচে গেছেন। এরপর চাচা সকালেই ছোট চাচার বাড়িতে যান। ঘটনা এই পর্যন্তই। আর কোনোদিনও মেজো চাচা সন্ধ্যায় ধলাচরে ছোট চাচার বাড়ি যাননি। এই বলে দাদি উঠতে যাবেন, আমি তার হাতটা চেপে ধরি এবং বলি, কি দাদি,
এইটুকু একটা ঘটনা শোনালে হবে না, আমায় আরো একটা অন্তত শোনাও। আচ্ছা, ওই ছোট চাচা ও দাদার সঙ্গে কি হয়েছিল? বাবার মুখে শুনেছি সেটা ওই তাল বাগানের জন্য, তাই না? ওই তাল বাগান নিয়ে অনেক আগে তুমি একটা ঘটনা বলেছিলে মনে হয়, আমি ভুলে গেছি সেটা। আর একবার শুনবো, বলো না দাদি, বলো। বলে রাখি, আজ থেকে প্রায় ৩০-৩৫ বছর আগে আমার দাদা ও আমার ছোট চাচা একটি অস্বাভাবিক ঘটনার শিকার হন এবং মারা যান। ঘটনাটির মধ্যে ভৌতিকতা কতটুকু আছে তা জানি না, তবে দাদির মুখে শুনেছি একদিনে সকালে ভেদ বমি করে আমার দাদা মারা যান এবং বিকেলে আমার ছোট চাচাও মারা যান। আমার বাবার বয়স তখন ৭ কি ৮ হবে। সেই থেকে দাদি স্বামী ছোট সন্তান হারা হয়ে একমাত্র বড় ছেলেকে বুকে জড়িয়ে ধরে জীবন অতিবাহিত করেন। আসলে তখনকার দিনে গ্রামে কোনো বাজার হাট ছিল না। হাট বসতো অনেক দূরে, পাকা রাস্তা সংলগ্ন কোনো মফস্বলে। তা প্রায় ৩-৪ কিলোমিটার পথ পার দিতে হতো। একদিন দাদা হাট করে ফিরতে ফিরতে সন্ধ্যা করে ফেলেন। দাদা হাট থেকে মাছ ও বিভিন্ন তরি তরকারি কিনে ফিরছিলেন। সেদিন আবার আমার ছোট চাচা সঙ্গে গিয়েছিলেন। তিনি খুব বায়না করেছিলেন হাটে যাবেন বলে, তাই দাদা তাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। পথে আসতে আসতে বিলের মাঝে একটা পুকুর ও তার পাড়ে তাল গাছের বিশাল বাগান পড়ে। অত্র এলাকায় সেই তাল বাগান ও দিঘি সম্পর্কে আশেপাশের ১০ গ্রাম ঘুরে নানা ভৌতিক ও জিনের রহস্যময় ঘটনার প্রচলন আছে। তাই কেউ সাহস করে খুব একটা ওখানে যেত না। দাদাও জানতেন বিষয়টা, তাই সন্ধ্যা হয়ে আসছে দেখে তিনি দ্রুত হাঁটা শুরু করেন। চাচার হাতটা শক্ত করে ধরে রেখেছিলেন। অমাবস্যার গাঢ় ঘন রাত্রি। দাদা নাকি লক্ষ্য করেন তাল বাগানের কাছে ঝরঝর করে একটি তাল গাছ থেকে কিছু একটা নেমে আসে এবং দাদার কাছে নাকি মাছ খেতে চায়। দাদা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখে চাচাকে কোলে নিয়ে প্রাণপণে ছুটতে ছুটতে বাড়ি চলে আসেন। বাড়ি ফিরে দাদি ছাড়া আর কাউকে কিছু বলেননি। সবকিছু শুনে দাদি দুশ্চিন্তায় পড়ে যান। দুষ্টু জিনের নজর পড়েছে ভেবে মাছগুলো ফেলে দিতে চাইলে দাদা বাধা দেন। তখনকার সময় এমনি পয়সার অভাব, তার উপর এত টাকার মাছ, তাই দাদা বলেন, ও কিছু না, তুমি রান্না করো। এরপর রাতে মাছ ভাত খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। পরদিন সকালেই ডায়রিয়া ভেদ বমি শুরু হয়ে যায়। কোনো ডাক্তার কবিরাজ কিছুই করতে পারে না। কয়েকদিনের মধ্যেই সকালে দাদা এবং বিকেলে ছোট চাচা মারা যান। এর মধ্যে কোনো ভৌতিক ব্যাপার আছে কিনা জানি না, তবে এটা খুবই অস্বাভাবিক ছিল। সেই তাল বাগানেরই একটি ঘটনা দাদির মুখ থেকে শুনেছিলাম ছোটবেলায়, ততটা মনে ছিল না। তাই দাদিকে সেদিন এত করে বলে সেই ঘটনাটা শোনানোর অনুরোধ করেছিলাম। তালবাগানের কথা শুনে স্বামী সন্তান হারা দাদির চোখের কোণাটা ভিজে ওঠে। আঁচল দিয়ে চোখের কোণাটা মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে দাদি বলা শুরু করেন, সেদিন তোর দাদাকে আমি কত করে মানা করেছিলাম রাতে ওই মাছ খাওয়ার দরকার নাই, কিন্তু তোর দাদা শুনে নাই। নিজেও খেলো, বাচ্চাটাকেও দিল। আর দেখ পরিস্থিতির কি পরিহাস, পরদিন থেকে ওরা ডায়রিয়া ভেদ বমি করে মারা গেল। বাকিরা যাই বলুক না কেন, আমি নিশ্চিত জানি ওরা শুধু ডায়রিয়া ভেদ বমিতে মারা যায়নি, শয়তান জিনের নজর পড়েছিল ওদের ওপর, তাই মারা গেছে। ওই তালবাগানের রহস্যময় ঘটনা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সেরকমই একটা ঘটনা আমিও ছোটবেলায় শুনেছি। তখন আমরা ভীষণ গরিব ছিলাম। চাষবাস করে কোনো রকমে আব্বা আমাদের পেট চালাতেন। তাই দুটো বেশি পয়সার জন্য মাঝে মাঝে আব্বা মাছ ধরে হাটে বিক্রি করতেন, বাড়ির জন্য নিয়েও আসতেন। সেরকম একদিন রাতে আব্বা বিলে মাছ ধরতে যান। প্রচুর মাছ উঠেছিল সেই রাতে। মাছ ধরতে ধরতে কখন যে তালবাগানের কাছে চলে গেছেন খেয়াল নেই। তালবাগানের কাছে আসতেই হঠাৎই ঝরঝর করে তাল গাছ নড়ে উঠল। আব্বা জানতেন ওখানে জিনদের বাস, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। তিনি একেবারে তালবাগানের গা ঘেঁষা বিলে জাল ফেলে দিয়েছেন। একদিকে মাছের লোভ যায় না, অন্যদিকে তালবাগানে তখন আচমকাই তুমুল ঝড় উঠেছে। তবুও কয়েক মিনিট সাহস করে দাঁড়ানোর পর জাল তুলে আব্বা কোনো রকমে দোয়া দুরুদ পড়ে নিজের শরীর বন্ধ করে মাছের পুঁটলি ও জাল নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দেন। এদিকে অন্ধকারে ঢাকা তালবাগানের ভেতর থেকে একটা ফ্যানফ্যানে কণ্ঠস্বর ক্রমাগত ভেসে আসছিল, কিরে দাঁড়া দাঁড়া বলছি, আমার এলাকায় এসে মাছ ধরবি আর আমাকে না দিয়ে চলে যাবি? আব্বা সেদিকে না তাকিয়ে আপন মনে আয়তাল কুরসি পড়তে পড়তে বাড়ির দিকে রওনা দেন। বাড়ি পৌঁছে আম্মুকে কিছু বলেননি।
মাছগুলো আম্মুর হাতে দেন। রাতের খাবারের জন্য মাছগুলো কাটাকাটি করে আম্মা সবে ভাজতে বসবেন, এমন সময়ই রান্নাঘরে বেড়ার ওপারে অন্ধকার থেকে আবার সেই কণ্ঠস্বর, মাছ চাই সে। এদিকে এটা শুনে আম্মা তো চিৎকার দিয়ে পড়ি মরি করে দৌড়ে ঘরের ভেতরে ঢুকে হাঁপাতে হাঁপাতে আব্বাকে সবকিছু খুলে বলেন। বিষয়টা শুনে আব্বা রান্নাঘরে যান এবং বেড়ার ওপারে থাকা প্রাণীটিকে বলেন, ঠিক আছে, তুই একটু দাঁড়া, এখনো তো মাছ ভাজা হয়নি, আগে ভাজা হয়ে যাক, তারপরে দেব। এরপর আব্বা নিজেই মাছ ভাজতে বসেন। তখনকার দিনে কাঁসা পেতলের বাসন কোসন হতো। আব্বা উনুনের পাশে গিয়ে একটি পিতলের খুন্তি উনুনের কাঠের আগুনে গরম করে টকটকে লাল করেন। এরপর বেড়ার দিকে বাড়িয়ে দিয়ে বলেন, এই নে মাছ নে। আব্বার কথা অনুযায়ী সেই সময় নাকি ওই পাশ থেকে কেউ একজন হাত দিয়ে মাছ নিতে চায়। খানিক বাদে মরমর করে বেড়া চির গলা মাত্রই আব্বা গরম খুন্তি সেই কুচকুচে হাতের তালুর উপরে দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বিকট চিৎকার ভেসে আসে বেড়ার ওপার থেকে, যেন কেউ কাকের মতো তারস্বরে কাঁ কা শব্দে চিৎকার করছে এবং কিছু একটা বলছে। এইভাবে বেশ কিছুক্ষণ ঝটপট শব্দ আসার পর সবকিছু ঠান্ডা হয়ে যায়, আর কিছু শোনা যায় না। আব্বা আম্মাকে বলেন সেই মাছ আর রেঁধে লাভ নেই, সব ফেলে দিতে বলেন। সেই মতো আম্মা সবকিছু ফেলে দেন। রাতে বেড়ার বাইরে গিয়ে দেখার মতো আর কারোর সাহস হয়নি। পরদিন সকালে রান্নাঘরের পেছনে গিয়ে সবাই অবাক হয়ে দেখেন ঝলসে পড়ে থাকা একটা কাক। এর বেশ কিছুদিন পর আব্বা অদ্ভুত রকমের স্বপ্ন দেখতে শুরু করেন। আব্বা স্বপ্নে দেখেন তালদিঘিতে স্বর্ণ নৌকা ভাসছে, আর তার মধ্যে বিভিন্ন রকমের স্বর্ণের বস্তু সহ ৩-৪ জন মানুষের ন্যায় অবয়ব বসে আছে, যাদের কাপড় সহ গায়ের রং পুরো স্বর্ণের মতো। অথচ আশ্চর্যের বিষয়, মাথা নেই। মাথাবিহীন দেহে তারা দিঘিতে ওই নৌকাটি বাইছে আর আব্বাকে ডাকছে। এখানে ছোট করে বলে রাখি, গলা কাটা অমাবস্যা নামে একটি প্রচলিত কুসংস্কার বা প্রবাদ আছে আমাদের এলাকায়। এটি আজও প্রচলিত। সেই অমাবস্যায় নাকি গভীর রাতে তালদিঘিতে স্বর্ণ নৌকা ভেসে ওঠে এবং যে মানুষগুলো স্বর্ণ নৌকা চালায় তাদের মাথাবিহীন দেহগুলোও নাকি স্বর্ণের। সেই দিন অত্র এলাকায় কেউ সন্ধ্যার পরে ঘরের বাইরে বের হয় না এবং রাতে খাওয়া দাওয়া করে না। যাই হোক, ঘটনায় ফিরি। দাদি বলেন, আব্বা এরকম স্বপ্ন বেশ কয়েক মাস ধরে অমাবস্যার রাতে দেখতে থাকেন। স্বপ্নে মাথাবিহীন স্বর্ণ রং বিশিষ্ট মানুষগুলো আব্বাকে প্রলোভন দিত যে আব্বা যদি গলাকাটা অমাবস্যার রাতে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে পার্শ্ববর্তী কবরস্থানে একটি বিশেষ জায়গায় পাট দিয়ে আসতে পারে এবং পরবর্তী অমাবস্যায় পাটটি যদি পুনরায় খুলে আনতে পারেন, তাহলে উনি একজন পরহেজগার মানুষ হিসেবে অনেক জ্ঞান অর্জন করবেন। ওনার কাছে গোলাম থাকবে জিন, উনি অনেক মানুষের উপকার করতে পারবেন এবং সেই রাতে তালদিঘির নৌকায় যে স্বর্ণালঙ্কার ও রত্ন থাকবে তার সবই উনি ভোগ করতে পারবেন। আগেই বলেছি, তখন আমরা ভীষণ গরিব ছিলাম। আম্মার কাছে শুনেছি আব্বা আম্মাকেও জানিয়েছিল বিষয়টা। আব্বা ধীরে ধীরে লোভে পড়ে যান। আম্মা অনেক করে মানা করেছিলেন, তবু আব্বা শোনেননি। নির্দিষ্ট সময় মতো একদিন গলাকাটা অমাবস্যায় উনি সম্পূর্ণ বিবস্ত্র হয়ে পার্শ্ববর্তী একটা জায়গায় গিয়ে নির্দিষ্ট স্থানে পাট বেঁধে আসেন এবং ঠিক তার পরের অমাবস্যায় আবারও গভীর রাতে বিবস্ত্র হয়ে সেই পাটটি খুলতে যান। কিন্তু সেখানে পৌঁছে তিনি ভীষণ ভয় পেয়ে যান। তার ভাষ্যমতে উনি গিয়ে দেখেন পাটের ওপরে ভয়ঙ্কর সব সাপ জড়িয়ে আছে। এদিকে অবশ্য তালদিঘির মাঝখানে আশ্চর্য উজ্জ্বল ধরনের একটি নৌকা এবং 4-5 জন মাথাবিহীন স্বর্ণ রং বিশিষ্ট মানুষ বসে আছে। নৌকায় অসংখ্য অলংকার, স্বর্ণ বিশিষ্ট বস্তু সেই গাঢ় অন্ধকারেও চকচক করছে। আব্বা সাহস করে হয়তো পাট খোলার চেষ্টা করতেন, কিন্তু কেন যেন কোনো এক অজানা কারণে তিনি আর এগোননি। আল্লাহর অশেষ কৃপায় তিনি সেদিন প্রাণে বেঁচে ফিরেছিলেন। পরবর্তীতে নাম না জানা এক দুরারোগ্য অসুস্থতায় মাস 2-এর মধ্যেই আব্বা মারা যান। আসলে আম্মা বলেছিলেন হয়তোবা সেই জিন আব্বাকে ছলনা করে সেদিন নিয়ে গিয়েছিল মারার জন্য, কিন্তু আল্লাহর রহমতে তা করতে পারেনি বলে অন্য কোনো পদ্ধতিতে রোগের মাধ্যমে হয়তো আব্বাকে মেরে ফেলেছে। এই বলে দাদি থামেন। আসলে এই ধরনের তালদিঘির স্বর্ণের ঘটনা বিভিন্ন এলাকায় প্রচলিত, তাই এর সত্যতা আমার জানা নেই। দাদি যেভাবে বলেছিলেন আমি সেভাবেই আপনাকে বললাম। যাই হোক, দাদি ঘটনা শেষ করে উঠতে যাবেন, ঠিক সেই সময় দেখলাম ছোট দাদার বাসায় আলেম সাহেব
পাড়া প্রতিবেশী সহ আরো বেশ কিছু জুব্বা পরা মানুষ প্রবেশ করছেন। বুঝলাম আজ বোধহয় ছোট দাদির ওপর ঝাড়ফুঁকের শেষ দিন। কারণ এর আগের বার যখন আলেম সাহেব এসেছিলেন তখন বলে গিয়েছিলেন যে পরের বার ওনার কিছু সাগরেদ নিয়ে আসবেন এবং সেই দিনই নাকি আজান দিয়ে কিছু আমল করলেই ছোট দাদি সেরে উঠবেন। তার মানে আজ সেই দিন। কৌতূহলী দৃষ্টিতে আমি সেদিকে তাকিয়েছিলাম। আমি ও দাদি পায়ে পায়ে ছোট দাদার ঘরের দিকে এগিয়ে যাই। ও আরেকটা কথা, ছোট দাদির ঠিক কি হয়েছিল এবং আলেম সাহেব ছোট দাদিকে সম্পূর্ণ সুস্থ করতে পেরেছিলেন কিনা এখন ঘটনার প্রেক্ষিতে সে বিষয়ে আপনাকে জানানো আবশ্যক। চলুন ঘটনার পরবর্তী অংশে যাই। আসলে আমার ছোট দাদির ওপর 7টি জিনের আসর ছিল। কালো জাদু করে 7টি জিন তার শরীরে চালনা করা হয়েছিল। তবে এখানে বিষয়টি একটু অন্যরকম। আর 5টা সাধারণ কালো জাদুর মতো লুকিয়ে চুরিয়ে দাদির শরীরে জিন চালনা করা হয়নি। দাদিকে ভুল বুঝিয়ে তার উপরে সেই জিন চালনা করা হয়েছিল। তাকে বোঝানো হয়েছিল যে তার মধ্যে যে জিনগুলো আনা হচ্ছে তার ফলে উনি মানুষের ভালো কাজ করতে পারবেন, ফৈরালি কাজ করতে পারবেন, নানাবিধ ঝাড়ফুঁকের কাজ করতে পারবেন, ওনার মঙ্গল হবে। এই সব ভুল ভ্রান্তি বুঝিয়ে জিকির করে এবং আরও নানাবিধ তদবির করে দাদির মধ্যে জিন প্রেরণ করা হয়। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো এই কালো জাদুটি করেছিল ছোট দাদির আপন বড় বোন। মাস খানেক যেতে না যেতেই ভালো কিছুর পরিবর্তে সব কিছুর পরিবর্তন হতে শুরু করে। দাদি সারাক্ষণ খিটমিট করতে থাকে, বকাঝকা করতে থাকে, বাচ্চাদের নিজের কাছে আসতে দেয় না, কাছে গেলেই ভীষণ মারধর করে, সারাক্ষণ গালিগালাজ করে, এমনকি ছোট দাদাকে পর্যন্ত মারতে উঠেছিল। কাছে আসতে দিত না। মানে সবাই একেবারে ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল। এখানে বলে রাখি, ছোট দাদার বাসা ও আমাদের বাসা একই রাস্তার মধ্যে, 2টি আলাদা দালান বাড়ি, তবে কলতলা বাথরুম একই। এরই মাঝে একদিন দাদির বড় বোন ওনাদের বাসায় আসেন। সেদিন রাতে ছোট দাদির মেজ মেয়ে দেখে দাদির বড় বোন আমাদের কলতলায় উঠোনের এক কোণে এবং দাদির বিছানার ঠিক নিচে 3টি তাবিজ পুঁতে রাখে। ফুপু আতঙ্কে কাঠ হয়ে সবকিছু দেখছিল। তখন এক পা করে এগোনোর মতো সাহস ছিল না তার কাছে। ফুপু দেখে ওনার বড় খালা যখন তাবিজগুলো পুঁতে রাখছিল ঠিক সেই মুহূর্তে তার পেছনে একটি কালো ধোঁয়ার মতো অবয়ব বাতাসে ভেসে ভেসে যাচ্ছিল। চোখের জায়গায় জ্বলন্ত আগুনের গোলা। সেই রাতে কিছু না বললেও পরদিন সকালে ফুপু দাদিকে সবকিছু খুলে জানায়। ততক্ষণে দাদির বড় বোন জরুরি কাজের অজুহাতে ভোর হতে না হতেই চলে গেছে। সবকিছু শুনে সবাই খুব দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর ছোট দাদা, ফুপু, দাদি সহ সবাই মিলে একজন বড় আলেমের কাছে যান। আলেম সাহেব সমস্ত বিষয়ে শুনে তাঁর জিন চালনার মাধ্যমে জানতে পারেন যে দাদির বড় বোন ফৈরালির লোভ দেখিয়ে দাদির ওপরে নিকৃষ্ট 7টি জিন চালনা করেছে। তার উদ্দেশ্য ছিল দাদিকে পাগল বানিয়ে ছোট দাদার কাছ থেকে সরিয়ে নিয়ে সংসার ভেঙে ফেলা। আসলে দাদির বড় বোন যে কারণে কালো জাদু করেছিল সেটি নেহাতি ব্যক্তিগত লালসায়, তাই জানালাম না। তার উদ্দেশ্য ছিল যাতে দাদি তার পরিবারের কাছ থেকে নিজের থেকেই দূরে সরে যায়। সেই মতো দাদিও ধীরে ধীরে তা করা শুরু করেছিল। সারাক্ষণ চিৎকার চেঁচামেচি, জিনগুলো দাদিকে ঘুমাতে দিত না, খেতে দিত না, স্নান করতে দিত না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে হতো এবং তাকে বেশ কয়েকবার মারতে পর্যন্ত গিয়েছে, যাতে করে ছোট দাদা ব্যতিব্যস্ত হয়ে দাদিকে ছেড়ে দেন। কালো জাদুর উদ্দেশ্যটা সেটাই ছিল। প্রায় 3 বছর দাদি একরকম পাগলের মতোই ছিলেন। নানা রকম চিকিৎসা করে আলেম সাহেব শেষমেশ দাদিকে সুস্থ করেন। সেদিন ছিল চিকিৎসার শেষ দিন। আমিও দাদি ছোট দাদার ঘরে ঢুকতেই দেখি আলেম সাহেব ছোট দাদির ওপর ঝাড়ফুঁক করছেন। ওনার সাথে আসা সাগরেদগুলো ছোট দাদিকে ঘিরে 4 কোণায় দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখ করে সমানে আজান দিচ্ছিল। আমি গিয়ে দাদির মাথার পাশে দাঁড়িয়ে সবকিছু দেখছিলাম। দেখতে দেখতে হঠাৎই কি হলো জানি না, মনে হলো আমি চোখের সামনে অন্ধকার দেখছি। আর কিছু মনে নেই, জ্ঞান হারিয়ে পড়ে যায়। এরকম কালো জাদু ঝাড়ফুঁকের জায়গায় হঠাৎই কেউ অজ্ঞান হয়ে পড়ে গেছে, বিষয়টা খুবই অস্বাভাবিক দেখে বাবা দুশ্চিন্তায় পড়ে যান। সেদিনের মতো আলেম সাহেব আমাকে ঝাড়ফুঁক করে কিছু পানি পড়া দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। জ্ঞান ফিরতে দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি। পরে দাদির মুখে সবকিছু শুনে অবাক হই। এর কিছুদিন পর বাবা ওনার এক পরিচিত হাফেজ সাহেবের কাছে আমার বিষয়ে জানালে তিনি এসে আমাকে একবার দেখে যান। এ পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু আমাকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর
তিনি কি অদ্ভুত বিষয় জানান। হাফেজ সাহেব বলেন যে আমি যেন কারো মরা বাড়ি বা কালো জাদুর প্রভাব আছে এমন বাড়ি বা সন্ধেবেলা কোনো নিরিবিলি জায়গায় একা যাতায়াত না করি। তিনি এও জানান যে আমার মধ্যে কিছু সমস্যা আছে, তখনও জানতাম না ভবিষ্যতে কি পরিণতি হতে চলেছে। তারপর থেকে তেমন কিছু আর ঘটেনি, তাই বাড়ির লোকও আমার বিষয়টায় আর তেমন গুরুত্ব দেয়নি। এর বেশ কিছুদিন পর আমাদের এক আত্মীয় মারা যায়। পরিবার সহ আমিও গিয়েছিলাম তাকে শেষবারের মতো দেখতে। সবাই তখন বেমালুম ভুলে গিয়েছিলাম যে মরা বাড়িতে যাওয়া আমার বারণ। সেখানে গিয়ে দেখি গোসল দেওয়া শেষ, লাশ ঘরের উঠোনে রাখা হয়েছে। আত্মীয় স্বজনরা একে একে আসছেন, দেখছেন। আমিও সেই লাশের সামনে, কিন্তু যাওয়া মাত্রই আমি পুনরায় অজ্ঞান হয়ে যাই। পরে আম্মুর মুখে শুনেছি আমার পাশে নাকি সেই সময় মসজিদের ইমাম ছিলেন। লাশ দাফন দেওয়ার পর ইমাম সাহেব এসে ঝাড়ফুঁক করে আমার জ্ঞান ফেরান এবং বলেন যে আমার সঙ্গে কিছু সমস্যা আছে, আমার এভাবে মরা বাড়িতে আসাটা উচিত হয়নি। ঠিক সেই মুহূর্তে উপস্থিত পরিবারের সবার টনক নড়ে। কয়েক মাস আগে হাফেজ সাহেবও একই কথা বলেছিলেন। এবারে বিষয়টার গুরুত্ব সবাই বুঝতে পেরে পরিবারের সবাই চিন্তায় পড়ে যায়। এরপর ইমাম সাহেব বাবাকে একটি বিশেষ তদবির বাতলে দেয়। কিছু কিছু আমার মনে আছে, তার মধ্যে 7 ঘাটের পানি, 3 রাস্তার মোড়ের মাটি, এক দামে কেনা গরুর দুধ, আরও কিছু দ্রব্য মিশিয়ে ভরা দুপুরে আমাদের এলাকার তাল বাগানের একটি নির্দিষ্ট তাল গাছের নিচে গোসল করতে হবে এবং গোসল শেষে একটি হাঁড়ির মুখ বেঁধে ওইখানে রেখে আসতে বলেন। এরপর 7 দিন যেন আমি সেই তাল গাছের কাছে না যাই সে বিষয়ে নজর রাখতে বলেন। তারপর আমার হাতে একটি বিশেষ তাবিজ বেঁধে দিয়ে বলেন যে সেটি যেন কখনো পড়ে না যায়। এরপর বেশ কয়েক বছর কেটে যায়, আর কোনো সমস্যা হয়নি সেরকম। ধীরে ধীরে আমার বিয়ের বয়স হলো, বাড়ি থেকে আমার বিয়ে থা দেয়া হয়। আচ্ছা, এর মাঝে বলে রাখি, আমি তাবিজটা পরবর্তীতে হারিয়ে ফেলেছিলাম, আর খেয়াল ছিল না। বিয়ের পরে আমার জীবনে মূল সমস্যা দেখা দেয়, তবে তা অতীতের সেই জিনের সমস্যা নাকি নতুন কোনো সমস্যার সৃষ্টি হয়েছে তা তখনও বুঝে উঠতে পারিনি। মানে কি বলবো, আমি স্বামী কি জিনিস মোটেও তা সহ্য করতে পারতাম না। সারাক্ষণ স্বামীর সঙ্গে ঝগড়া, মারধর, ঘুমোতে পর্যন্ত পারতাম না, বকাঝকা করতাম, সংসারে অশান্তি লেগেছিল। এর মাঝেই 6-7 মাস কেটে যায়। এরপর আমার গর্ভে সন্তান আসে। এমনিতে স্বামীর সঙ্গে বনিমনা ছিল না, কাউকে সহ্য করতে পারতাম না, তার উপর আবার সন্তান। অনেকে অবশ্য বলতো জিনে ধরেছে বা জিনের আসর করেছে, কিন্তু আমার বাড়ির লোকে তখন তেমন গুরুত্ব দেয়নি। আমাকে বাপের বাড়ি নিয়ে আসে, নির্ধারিত সময়ে আমার সন্তান হয়, কিন্তু দেখা গেল সন্তানকেও আমি সহ্য করতে পারছি না। কোলের সন্তানকে সারাক্ষণ বকাঝকা করছি, ওইটুকু দুধের শিশুকে মারতে পর্যন্ত গেছি। আমার মা কোনো রকমে আমাকে ছাড়িয়ে নিয়ে আসে। এই সমস্ত অশান্তি সহ্য করতে না পেরে বিয়ের ঠিক 2 বছরের মাথায় আমার স্বামী শেষমেশ আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আজ আমার সন্তানের বয়স 4 বছর, তবুও আমি এখনো পর্যন্ত আমার সন্তানের পাশে থাকতে পারি না, সারাক্ষণ একাই থাকি এবং সেই সমস্যা থেকে আমি আজও পুরোপুরি বেরিয়ে আসতে পারিনি। তবে জানতে পেরেছিলাম ঠিক কী কারণে আমার এই দুরবস্থা। এখন আসে সেই প্রসঙ্গে। ডিভোর্সের ঠিক মাস 3 পরে আবারও বাড়ি থেকে নতুন করে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। 2 বছরের ছোট্ট সন্তান কিভাবে একা মানুষ করব, তাই বাড়ি থেকে এই জোরাজুরি। সেই মতে আমাদের পাশের গ্রামের এক আত্মীয় তার দূর সম্পর্কের এক পরিচিত ছেলে ফিরোজকে নিয়ে আসেন বিয়ের প্রস্তাব হিসেবে। আত্মীয়র মুখে জানতে পারি ফিরোজ নাকি আমার প্রথম বিয়ের আগে থেকেই আমাকে পছন্দ করত। বাড়ির লোকে বিয়ের জন্য রাজি হলেও আমি তখন মোটেও বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। একটা পর্যায়ে সে আত্মীয় এবং ছেলেকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেই। তারপর আরও মাস 1.5 কেটে যায়। ছেলেটা তখনও হাল ছাড়েনি, কোনোভাবে আমার নাম্বার জোগাড় করে আমাকে রোজ ফোন দিত। দেখলাম যে ছেলেকে সহ্য করতে পারছিলাম না, অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। এখন সেই ছেলে মানে ফিরোজের সাথে ধীরে ধীরে আমি কথা বলতে শুরু করেছি। আরও মাস 2 গড়ায়। একটা সময় আমি দেখলাম ছেলেটির প্রতি আমি আকর্ষণ অনুভব করছি এবং সেই আকর্ষণ ক্রমশ তীব্র হচ্ছে। ধীরে ধীরে আমি ছেলেটির প্রতি আসক্ত হয়ে পড়েছিলাম। সম্পর্কের ঘনিষ্ঠতা সব সীমা অতিক্রম করতে থাকে। মানে আমি ছেলেটিকে ছাড়া আর থাকতে পারছিলাম না। এবারে আমি নিজেই ফিরোজকে বিয়ের জন্য বলি এবং যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে ফেলতে বলি। সেই সময়টা আমি একটা ঘোরের মধ্যে থাকতাম, এমনকি নিজের 2 বছরের কোলের সন্তানকেও কাছে আসতে দিতাম না। অন্য কিছু আমার মাথায় থাকতো না। সারাক্ষণ ফিরোজের সাথে কথা বলা, দেখা করা, এইসবই আমার মাথার ভেতরে ঘুরত।
কিন্তু এবারে বিয়ের প্রস্তাব দেওয়াতে ফিরোজ ধীরে ধীরে আমার থেকে দূরে সরে যায়, সব সম্পর্ক ছিন্ন করে, কথা বলা পর্যন্ত বন্ধ করে দেয়। আমি পাগল হয়ে উঠেছিলাম তার জন্য। কথা বলতে চাইতাম, যোগাযোগ করতে চাইতাম, কিন্তু পারতাম না। শেষমেশ আমি নিজেকে শেষ করে দেওয়ার জন্য বিষ পান পর্যন্ত করেছি। পরে আল্লাহর রহমতে কোনো রকমে বেঁচে যাই। বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজে 3 দিন ভর্তি ছিলাম। সুস্থ হয়ে বাড়ি ফিরে ফিরোজের ওপর আমরা কেস পর্যন্ত করেছিলাম। এর ঠিক 15-16 দিনের মাথায় একদিন বাড়িতে লেপ, কাঁথা, বালিশ রোদে দেওয়ার জন্য টিনের চালার ওপর দিয়েছিলাম। বিকেলে সেগুলো নামানোর সময় আমার বালিশটা কোনো রকমের টান দিয়ে নিচে নামাতে গিয়ে কাঁটার ওপরে পড়ে যায়। কাঁটা থেকে কোনো রকমে ছাড়াতে পারছিলাম না বালিশটা। শেষমেশ রেগে মেগে টান দিয়ে তুলে আনতে যেতেই ছিঁড়ে ফেটে গিয়ে তুলো বেরিয়ে আসে বালিশটার। আর তখনই একটি অদ্ভুত বিষয় নজরে পড়ে। দেখি বালিশের ভেতর লাল সুতো দিয়ে পেঁচানো তাবিজের ন্যায় দুটো জিনিস। হাতে তুলে দেখি চামড়ার তৈরি দুটো নথি। চামড়াগুলো শুকিয়ে কালশিটে হয়ে গেছে। দেখলাম তার ওপর আরবিতে কিছু লেখা। বিষয়টি খুবই অদ্ভুত। কি করে আমার বালিশের মধ্যে এই দুটো জিনিস এলো বুঝতে পারছিলাম না। আমি আর দেরি না করে বাড়ির কাউকে কোনো কিছু না বলে আমাদের পাশের এলাকার হুজুরকে খবর দেই। হুজুর সেই আরবি লেখাগুলো পড়ে গম্ভীর স্বরে বলেন, মা, তোমার ওপর কুফরি কালো জাদু করে বশীকরণ করা হয়েছে, এবং এই বশীকরণ করেছে ফিরোজ, যাতে তুমি ওর প্রতি আসক্ত হয়ে পড়ো। জানি না কিভাবে, তবে সেই ছেলে তোমার শরীরের মধ্যেও তাবিজ চালনা করেছে। আমি তোমাকে পানি পড়া দিচ্ছি, এটা কাল সকালে খাবে। খাওয়ার পরে যদি পেটে ব্যথা ওঠে তাহলে বুঝবা পেটে তাবিজ আছে। পাশের গ্রামের একজন মহিলা হুজুর আছেন, তোমার আব্বাকে বলো তার কাছে নিয়ে যেতে। সে সিঙ্গা পদ্ধতির মাধ্যমে পেট থেকে তাবিজগুলো বের করে দেবে। আমি হুজুরের কথা শুনে সেখান থেকে চলে আসি, কিন্তু খুবই দুশ্চিন্তার মধ্যে রাতটা কাটে। তখনও আমি বিশ্বাস করতে পারছিলাম না যে কিভাবে পেটের ভেতরে তাবিজ গেল। আমি সেরকম কিছু খেয়েছি বলেও মনে পড়ছে না। আর এই সিঙ্গা দিয়ে তাবিজ বের করার বিষয়টা, এটা আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতাম না, কুসংস্কার মনে করতাম। এটা কি করে সম্ভব? কিন্তু সেদিনের পর থেকে আমি বিশ্বাস করেছিলাম। পরদিন সকালে পানি পড়া খাওয়ার পর পেটে ব্যথা ওঠে, তখন বাড়ির লোকে আমাকে সেই মহিলা হুজুরের কাছে নিয়ে যায়। সিঙ্গা পদ্ধতি শুরু করার পূর্বে মহিলাটি বড় হাঁ করে পরিষ্কারভাবে উপস্থিত সবাইকে দেখিয়েছিল যে তার মুখে কিছু নেই। তারপর কিছু দোয়া দুরুদ পড়ে একটি বিশেষ তেল মালিশ করে পেটের নাভির ওপর সিঙ্গা রেখে টান দিতেই মিনিট 5 মধ্যেই পরপর 3টি তাবিজ বেরিয়ে আসে। কি বলবো, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। কিভাবে সম্ভব জানি না। আসলেই সিঙ্গার চোঙার ভেতর থেকে দেখি তাবিজ বেরিয়ে আসছে। প্রত্যেকটি তাবিজ লাল সুতো এবং কালো চুল দিয়ে পেঁচানো। তাবিজগুলোর মধ্যেও আরবিতে কিছু লেখা ছিল। পরে সেই মহিলার কথা মতো তাবিজগুলো হুজুরের কাছে নিয়ে গেলে তিনি এক এক করে সেগুলোকে পুড়িয়ে নষ্ট করেন। বশীকরণ কেটে যায়। তবে হুজুর এও বলেন যে আমি নাকি সম্পূর্ণ সুস্থ আর কোনোদিনই হতে পারবো না, কারণ তাবিজ 3টির সাথে নাকি একটি শিকড়ও ছিল, যা এখন গলে গিয়ে রক্তের সাথে মিশে গেছে, তাই সেটি আর বের করা সম্ভব হয়নি। এরপর থেকে আমি প্রতিশোধের আগুনে জ্বলছিলাম। খুবই রাগ হচ্ছিল ফিরোজের ওপর। বারবার মনে হচ্ছিল কি করে ফিরোজ আমার এত বড় সর্বনাশ করে ছেড়ে যেতে পারে, যার জন্য এই অবস্থা। আমি আমার সন্তানের কাছে যেতে পারি না, স্বামীর ঘর সংসার করতে পারলাম না, তাকে কি করে ছেড়ে দেই? হুজুর বলেছিলেন ফিরোজ আমার ওপরে বিয়ের আগে থেকেই ছোট ছোট কুফরি কালাম করেছিল আমাকে পাওয়ার জন্য, কিন্তু সম্পূর্ণরূপে বশীকরণের জন্য কালো জাদু করে আমার বাড়ি থেকে অপমানিত হয়ে ফিরে যাবার পর। যাই হোক, তখন আমিও চাইছিলাম কিছু একটা করে প্রতিশোধ নিতে, কিন্তু বাড়ির লোক বা আত্মীয় স্বজন যাতে কেউ জানতে না পারে, তাই ছলে বলে বন্ধু বান্ধবের কাছ থেকে পাশের গ্রামের একজন হিন্দু কবিরাজের ঠিকানা জোগাড় করি এবং চুপি চুপি ওর কাছে গিয়ে সমস্ত বিষয় জানাই। কবিরাজটি আমাকে 3 দিন পরে দেখা করতে বলেন এবং একটি মোটা অঙ্কের টাকা নিয়ে যেতে বলেন কালো জাদু করার জন্য। 3 দিন পরে নির্ধারিত সময়ে আমি আবারও কবিরাজের কাছে যাই টাকা নিয়ে। কবিরাজ আমাকে একটি তাবিজ পরা দেন এবং আরও 2টি তাবিজ দেন, যার মধ্যে একটি ফিরোজের বাড়ির সীমানার ঠিক পূর্ব দিকে কোনো একটি গাছে বেঁধে রাখতে বলেন, অপরটি 21 দিন পর ফিরোজ ফিরে এলে পানিতে ডুবিয়ে সেই পানি ফিরোজকে খাওয়াতে বলেন, তাহলেই সে আমার কাছে ফিরে আসবে।
আসলে আমি চাইছিলাম যাতে ফিরোজ পাগলের মতো আমার কাছে পুনরায় ফিরে আসে এবং আমি নিজে তাকে সাহায্য করতে পারি। তার জন্য এই কালো জাদু। যাই হোক, এছাড়াও কবিরাজ একটি লাল কাপড়ে বাঁধা ছোট্ট পুঁটলি দেন এবং বলেন যে আগামী অমাবস্যায় নিশিরাতে একা 3 রাস্তার মোড়ে গিয়ে সেই পুঁটলিটি পুড়িয়ে ফেলতে হবে। কিন্তু 21 দিন পরে সব রকম তদবির করার পরেও কোনো রকম ফল পাচ্ছিলাম না। শেষে আমি রেগে মেগে আবারও সেই কবিরাজের কাছে যাই। কবিরাজ সমস্ত বিষয়টা শুনে বলেন যে ফিরোজের গায়ে এমন একটি তাবিজ আছে যার জন্য তার উপরে কোনো কালো জাদু করা যাচ্ছে না। আরও বলেন যে ফিরোজ নাকি ভান্ডার শরীফের মুরিদ, তাই তার কোনো রকম ক্ষতি করা খুবই কষ্টকর। আমি শুনে হতাশ হই। এরপর সেই কবিরাজকে ভণ্ড ও নানারকম গালিগালাজ করে চলে আসি। এরও বেশ কিছুদিন পর আমি আবারও একটি কবিরাজের সন্ধান পাই এবং তার কাছে গিয়ে সমস্ত বিষয় খুলে বলার পর তিনিও আমাকে 3 দিনের সময় দেন। বলেন যে 3 দিনের মধ্যেই ফিরোজ ফিরে আসবে, কিন্তু তিনি যা যা বলবেন আমাকে তাই তাই পালন করতে হবে। আমি রাজি হই, কিন্তু এবারে টাকার ব্যাপারে বলি যে আগে কাজ, পরে পুরো টাকা দেব। সেই মতো অর্ধেক টাকা দেওয়ার পর কবিরাজ বলেন 103খানা কবুতর জবাই করে তার রক্ত নিয়ে দেবী কালীর মাথায় ঢেলে তার সিঁদুর নিয়ে আসতে হবে। এরপর সেই সিঁদুর দিয়ে আমি একটি তাবিজ বানিয়ে দেব। সেটা শরীরে ধারণ করে জবাই করা কবুতরগুলো গুনে গুনে 103টি কবরের ওপর এক এক করে ফেলে আসতে হবে। এই কাজ সম্পূর্ণ করতে পারলেই 3 দিনের মাথায় সেই ছেলে তোমার কাছে ফিরে এসে লুটোপুটি খাবে। কবিরাজের সমস্ত কথা শুনে ভয় পেলেও আমি মোটামুটি রাজি হই এবং তাকে অর্ধেক পেমেন্ট করে বাসায় ফিরি। সময়টা তখন কোভিডের দিকের 2022 সালের দিকে, একদম শুরুর দিকে। কোনো মতে 103টা কবুতর জোগাড় করে কবিরাজের কথা মতো নির্দিষ্ট অমাবস্যার রাতে জবাই করে একটি বালতিতে রক্ত সংগ্রহ করি। এরপর আমাদের গ্রামের সেই কালীবাড়ি মন্দিরের উদ্দেশ্যে যাব বলে প্রস্তুত হই। কাজটা খুবই গোপনে করেছিলাম যাতে বাড়ির লোক টের না পায়। কবিরাজ একটা তেল পোড়া দিয়েছিলেন যেটা মেখে গভীর রাতে ঘরের বাইরে যেতে বলেছিলেন যাতে কোনো রকম বিপদ এলেও আমাকে স্পর্শ করতে না পারে। নির্দিষ্ট সময়ে নিশি রাতে চোখের আড়ালে কবুতরের রক্ত ভর্তি বালতি নিয়ে আমি বেরিয়ে পড়ি। কিন্তু বাজারের রাস্তা দিয়ে যাওয়া সম্ভব ছিল না, কারণ বাজারে রাতে পাহারাদার থাকে। তাই ঘুরে জঙ্গল ও বাগানের ভিতর দিয়ে যাই। আপনাকে তো আগেই বলেছি, বাগান পেরিয়ে বিল, আর বিলের পরে সেই প্রকাণ্ড তুলা গাছ ও কালী মন্দির। অমাবস্যার রাতে পথঘাট কিছুই বোঝা যাচ্ছিল না। মোবাইলের আলোয় যতটুকু পথ দেখা যায় তার ওপর দিয়ে কোনো রকমে হেঁটে যাচ্ছিলাম। সেই অল্প আলোয় বাম হাতের রক্ত ভর্তি বালতিটা কালচিটে চকচক করছিল। গভীর রাত্রির গাঢ় ঘর অন্ধকার যেন ক্রমশ গিলে ফেলছিল আমাকে। খালি ঝিঝি পোকার ঝিঝি শব্দ থেকে থেকে গাটা মাঝে মাঝে কেঁপে উঠছিল আমার। দূরে কোথাও মাহফিল হচ্ছে, তার মাইকের আওয়াজ ধীর স্বরে ভেসে আসছিল। মিনিট 10 যাওয়ার পর খালি মনে হচ্ছিল পেছনে কেউ আসছে, কিন্তু কবিরাজের কড়া বারণ ছিল যাই হয়ে যাক না কেন পেছনে তাকানো যাবে না। যাই হোক, ভয়ে ভয়ে কোনো রকমে বাগানের শেষ প্রান্তে পৌঁছাই। তারপরেই বিল, এবং বিলের শেষে সেই মন্দির ও তুলা গাছ। মানে কি বলবো, আমার শরীর তখন আতঙ্কে পুরো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। এমনিতেই সেই প্রকাণ্ড তুলা গাছ জানিয়ে বহু ঘটনা প্রচলিত, আপনাকে আগেও বলেছি, কিন্তু সেদিন কেন জানি না ভয়টা যেন ক্রমশ গলা চিপে ধরছিল। একে অমাবস্যার অন্ধকার, যদিও সেই অন্ধকার ততক্ষণে চোখে শুয়ে গেছে। এমন সময় হঠাৎই খেয়াল করলাম সেই অন্ধকার থেকেও গাঢ় ঘন কালো অবয়ব তুলা গাছ থেকে নেমে আসছে। অন্ধকারে সেই অবয়ব বোঝা যাচ্ছিল, চোখ দুটো তার আগুনের মতো জ্বলছিল। সেই আগুনের আভায় অবয়বটির ছায়া আন্দাজ করা যাচ্ছিল। তার কি বিভৎস দৃশ্য! অবয়বটি গাছ থেকে নামা মাত্রই আশেপাশের পরিবেশে তোলপাড় এবং তুমুল ঝড়ের সৃষ্টি হয়। অবয়বটি নেমে এসে বিলের চারিদিকে ভাসতে থাকে এবং সেই ঝড়ের শোঁ শোঁ শব্দের মাঝে মিশিয়ে দূর থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসছিল। কেউ বলছিল, চলে যা, চলে যা বলছি, চলে যা। যদি এক্ষুনি এই জায়গা থেকে না যাস তাহলে প্রাণে বেঁচে ফিরতে পারবি না। ভালো চাস তো ফিরে যা। আমি আতঙ্কে কাঠ হয়ে যাই। সেই মুহূর্তে চিৎকার করতে গিয়েও পারছিলাম না, গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। হাতে থাকা ফোনটা ভাইব্রেট করছিল। পরে দেখছিলাম কবিরাজ কল দিয়েছেন, কিন্তু তখন ফোন তোলার মতো কোনো শক্তি ছিল না। কাঁপা কাঁপা হাত থেকে কখন যে রক্ত ভর্তি বালতিটা পড়ে গেছে খেয়াল নেই। হুঁশ ফেরে বিকট গর্জনে আমি পড়ি কি মরি করে প্রাণ ভয়ে সেখান থেকে ছুটে পালিয়ে আসি। পরদিন সকালে সেই 100খানা জবাই করা কবুতর কবিরাজের কথা মতো গ্রামের কবরস্থানে গিয়ে ফেলার সাহসটুকু আর ছিল না।
বাড়ির লোকে জানার আগেই আমি ভোর ভোর কোনো রকমে উঠে কবুতরগুলোকে একটি বস্তায় ভরে পাশের নদীতে ফেলে দিয়ে আসি। কবিরাজ সকাল সকাল ফোন দেন এবং ভীষণ বকাঝকা করেন। উনি পরিষ্কার বলেন, এই সমস্ত কুফরি কালো জাদুতে যাওয়ার পথ আছে, ফেরার পথ নেই। উনি আমাকে আগে থেকেই সাবধান করে দিয়েছিলেন আমি এই কাজ করতে পারবো না, তবুও আমি প্রতিশোধের আগুনে নিজের বোধ শক্তি হারিয়ে এগিয়ে গিয়েছিলাম, কিন্তু কাজটা সম্পূর্ণ করতে পারিনি। কবিরাজ বলে দিয়েছিলেন এই কাজ যেহেতু সম্পূর্ণ করতে পারেনি, তাই এর রেশ সারা জীবন আমার সাথে থেকে যাবে, এর প্রভাব, এর আতঙ্ক আমাকে সারা জীবন তাড়া করে বেড়াবে। আজও আমি কখনো কখনো অন্ধকারে কোথাও কোথাও একা থাকলে মাঝে মধ্যে সেই বিকট ছায়া মূর্তিটা দেখতে পাই। একবার তো রাতে শুয়েছিলাম, ঘুম আসছিল না। এই তো গত বৈশাখের ঘটনা, বেজায় গরম পড়েছে, জানলাটা খোলা ছিল, আমি মোবাইল দেখছিলাম, এমন সময় হঠাৎই কেউ অদৃশ্য থেকে সজোরে আমার গালে কষিয়ে একটা থাপ্পড় মারে, অথচ রুমে আমি একাই ছিলাম। এ কি, এটার কি কোনো এক্সপ্লেনেশন আছে? কেউ কি এটা বিশ্বাস করবে? করবে না, করবে কিনা তাও জানি না, কিন্তু আমার জীবনে যা ঘটেছে তা কেবলই আমিই জানি। পরবর্তীতে অন্যান্য কবিরাজকে দেখিয়েছি, কিন্তু কেউই কোনো সুরাহা দিতে পারেনি। সবাই একটা কথাই বলেছে যে কুফরি কালো জাদু কখনো কোনো কিছুর ভালোর জন্য না। যেহেতু আমি জ্ঞানত এই অন্যায়টা করেছি, তাই তার খেসারত আমাকে সারা জীবন গুনে যেতে হবে, এবং তাই হয়ে আসছে আমার সাথে। কাউকে বেশিক্ষণ কাছে আসতে দিতে পারি না। মনে হয় কেউ যদি একদিনের বেশি আমার কাছাকাছি থাকে, আমি অতিষ্ঠ হয়ে যাই, ঝগড়াঝাটি মারামারি পর্যন্ত হয়ে যায়। আজও আমার বাচ্চা আমার কাছে নেই, তার নানির কাছে বড় হচ্ছে। এই ছিল ঘটনা। জানি না কতটা ভয়ের বিশ্বাস করবেন কিনা, সেটা শ্রোতা বন্ধুদের ব্যক্তিগত ব্যাপার।